হ্যাঁ আমি কুইজ দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছি আমরা সবাই? একটু তাড়াতাড়ি জানিয়ে দিই সবাই কেমন আছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছি ঐশী আপু। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমরা পার্টস অফ স্পিচের হোল যে থিওরিটা সেটা আমরা কমপ্লিট করব। সো আগামী 1 ঘন্টা তোমরা সবাই আমার সাথে ক্লাস করবা। আমরা অনেক গল্প করব, মজা করব এবং একই সাথে পার্টস অফ স্পিচ যেটা হচ্ছে গ্রামারের একটা খুবই ক্রুশিয়াল একটা টপিক, সেটা নিয়ে আমরা পড়াশোনা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। পার্টস অফ স্পিচ নিয়ে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। হাই আপু, হাউ আর ইউ? আই এম ভেরি গুড, হাউ আর ইউ? ওকে, হাই, আমার নাম হচ্ছে ঐশী এবং তোমার মধ্যে কেউ কেউ হয়তো চিনো আমাকে, বাট বেশিরভাগই চিনবা না, স্বাভাবিক, বিকজ তোমরা আমাদের রেগুলার ব্যাচের স্টুডেন্ট না। বাট অবভিয়াসলি যেহেতু ক্লাস নিচ্ছি আজকের জন্য, আমি তোমার টিচার, তোমরা আমার স্টুডেন্টস, এবং আমার জন্য আজীবন তোমরা আমার কি থাকবা, স্টুডেন্টসই থাকবা। হাই আপু, হাই, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অনেক ভালো আছি। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে বাই। ওকে, আচ্ছা আমাদের এখন মোটামুটি একটা অনেকেই চলে এসেছে, অনেকেই জয়েন করে ফেলেছেন। আমরা আরেকটু ওয়েট করবো 1-2 মিনিট। 1-2 মিনিট ওয়েট করতে করতে আমরা একটু দেখি যে আমাদের পার্টস অফ স্পিচ নিয়ে আমরা কে কয়জন কিরকম পড়েছি, একটু জানাই যে কে কে পার্টস অফ স্পিচ খুবই ভালো পারো আর কার কার এখনো প্রবলেম হয়। পার্টস অফ স্পিচ বলতে আমরা কিন্তু নর্মালি এটা বুঝি না যে মানে হয়তো গ্রামার বই থেকে আমি ঠিকই খুব সুন্দর করে পড়তে পারি, কিন্তু যখন আমাকে একটা সেন্টেন্স দেয়া হয়, সেন্টেন্স থেকে আমাকে বলা হয় যে প্রতিটা ওয়ার্ড এটা কোন পার্ট অফ স্পিচ, এটা কি নাউন, এটা কি অ্যাডজেক্টিভ, এটা কি অ্যাডভার্ব, তখন যদি আমি কনফিডেন্ট না থাকি তাহলে কিন্তু ওই যে আমি বই দেখে দেখে পড়েছি সেটা কিন্তু কোনো ভ্যালু থাকবে না। হাই, আমার নাম হচ্ছে ঐশী এবং আগামী 1 ঘন্টা আমরা পড়াশোনা করব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হাই হ্যালো, অনেক হাই হ্যালো হচ্ছে আমাদের এখানে। ওকে, একজন দিনাজপুর থেকে বলছেন, ভেরি গুড, নাইস টু মিট ইউ। আচ্ছা আচ্ছা, একজন বলছে সে পার্টস অফ স্পিচ পারে, মাশাল্লাহ, খুবই ভালো। পারলে তো অনেক ভালো, কিন্তু পারার কোনো শেষ নাই, কারণ যেটা বললাম যে এই জিনিসটা কিন্তু তোমাকে ইচ অ্যান্ড এভরি স্টেপ, তুমি যখন কলেজ অ্যাডমিশন দিবা, তুমি যখন ভার্সিটি অ্যাডমিশন দিবা, ইনফ্যাক্ট তুমি যখন চাকরির এক্সামও দিবা, তখনও কিন্তু তোমার কোশ্চেন আসবে তোমার কাছে যে একটা সেন্টেন্স দিয়ে দিবে, সেখান থেকে বলবে যে এই সেন্টেন্সের এই ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচ। এবং অনেকেই ভুল করে, অনেকেই ভুল করে, ভুল করাটা স্বাভাবিক, কিন্তু আমরা যদি ছোটবেলা থেকেই পড়াশোনাটা কমপ্লিট করে ফেলি পার্টস অফ স্পিচ নিয়ে, আমাদের কিন্তু পরবর্তীতে খুব একটা সমস্যা হবে না। হাই, আচ্ছা অনেকে পারে, অনেকে একটু সমস্যা আছে, ঠিক আছে। আচ্ছা, আমার নাম হচ্ছে ঐশী। এখন আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ক্লাসে শেষ করব পার্টস অফ স্পিচ। এক ক্লাসে শেষ করা মানে কি, আমরা আশা রাখতে পারি যে এই ক্লাসটা করার পরে ইনশাল্লাহ তুমি এই পার্টস অফ স্পিচ মানে যেই প্রকারভেদ গুলো আছে সেগুলো নিয়ে কোনো কনফিউশন থাকবে না, সেন্টেন্স তুমি আইডেন্টিফাই করতে পারবা যে কোনটা কোন পার্ট অফ স্পিচ, ঠিক আছে। এবং যারা হচ্ছে অলরেডি আমাদের পেইড ব্যাচে আছো, আমরা কিন্তু এটার উপর 2টা ক্লাস নিয়েছি। সো 2টা ক্লাসে আমরা শেষ করে দিয়েছি। আজকে হচ্ছে আমাদের একটা ফ্রি ক্লাস তোমাদের সবার জন্য, আমরা চাই তোমরা সবাই শিখো। সো এটা হচ্ছে কি আমাদের 10 মিনিট স্কুলের নতুন সংযোজন, যেটা হচ্ছে 10-10। সো 10-10 হচ্ছে ইটস লাইক অ্যান এআই অ্যাপ। এটা হচ্ছে আমাদের যে 10 মিনিট স্কুল অ্যাপ সেখানে পাওয়া যায়, এবং এটা দিয়ে তোমরা হচ্ছে তোমাদের বিভিন্ন রকমের প্রশ্ন, সেটা যে কোনো সাবজেক্টের হতে পারে, সেখানে তুমি আস্ক করতে পারবা, তুমি জিজ্ঞাসা করতে পারবা এবং তোমাকে সুন্দর করে সে কি করবে, অ্যান্সারও দিয়ে দিবে। সো এটা আমাদের নতুন সংযোজন এবং এটা কিন্তু স্টুডেন্টরা খুবই ভালো মতো এখন ইউজ করে, তারা যাতে পড়াশোনাকে অনেক হেল্প করতেছে। যেমন এখানে লিখেছে গতি কাকে বলে, গতি কত প্রকার ও কি কি। তো ক্লাস 7 এর অনুযায়ী এখানে কিন্তু সুন্দর করে সে কি করেছে, অ্যান্সার দিয়ে দিয়েছে, 10-10 অ্যান্সার দিয়ে দিয়েছে। এবং এটা হয়তো অনেকে দেখেছো ফেসবুকে, গত কয়েক সপ্তাহ খুবই ট্রেন্ডিং এ ছিল। আমাদের একটা ইভেন্ট ছিল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, যেখানে আমরা প্রতিটা স্কুল থেকে যারা হচ্ছে আমাদের কাছে পড়ে রোল 1, 2, 3 ছিল, বা অনেক বেশি কামব্যাক দিয়েছে, অনেক দূর থেকে ভালো রেজাল্ট করেছে, সো তাদের নিয়ে আমাদের ইভেন্টটা ছিল। এবং আমরা চাই যে আমরা এরকম ইভেন্ট আরো করতে পারি সবাইকে নিয়ে। হ্যাঁ, অ্যাডভার্বও করাবো। আর আমার নাম হচ্ছে ঐশী আপু, ঠিক আছে। আচ্ছা, অনেকের অনেক প্রবলেম। আচ্ছা, ঢাকা থেকে, রাজশাহী থেকে, নাইস টু মিট ইউ অল। এবং সবার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো। ইনশাল্লাহ কোনোদিন তোমাদের সাথে আমার কৃতি শিক্ষার্থী ইভেন্টও দেখা হয়ে যাবে নেক্সট ইয়ারে। আচ্ছা, এই অ্যাপ কিভাবে পাবা? এই অ্যাপের জন্য হচ্ছে কি আমাদের যে অনলাইন ব্যাচটা আছে রাইট নাও, সেটাতে ভর্তি হতে হবে। এবং তোমাদের জন্য কিন্তু একটা ফ্রি ফেসবুক গ্রুপ আছে, যেখানে কিন্তু এই ক্লাসগুলো যায়, বিভিন্ন নোটস যায়। সো গ্রুপটার নাম হচ্ছে ক্লাস 7 সুপার স্টুডেন্টস 10 MS। একটু ভালো মতো গ্রুপটা তোমরা দেখো, ক্লাস 7 সুপার স্টুডেন্টস 10 MS। একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, তোমরা এই গ্রুপে জয়েন হয়ে যাবা। এখানে তোমরা ফ্রি অনেক ম্যাটেরিয়ালস পাবা, ক্লাস পাবা। সো আই গেস তোমাদের জন্য খুবই উপকারী একটা গ্রুপ হবে হচ্ছে এই গ্রুপটা, ঠিক আছে।
ওকে, দেন এখানে হচ্ছে আমাদের মাস্টার বুক গুলো আছে। যেহেতু আমি ইংলিশে ক্লাস নিচ্ছি, সো আমি ইংলিশটা নিয়ে বলতে পারি যে আমাদের ইংলিশ মাস্টার বুক কিন্তু তোমার এখানে তুমি প্রতিটা ইউনিট, তোমার যে ফার্স্ট পেপার সেটারও সবকিছু একদম ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং পেয়ে যাবা। একইভাবে সেকেন্ড পেপারেও গ্রামার একদম বেসিক থেকে প্রো লেভেলে তোমার ক্লাসে যতটুকু দরকার তুমি কিন্তু এখানে পেয়ে যাবা। এবং এই বইগুলো অলরেডি আমরা ডেলিভার করে দিয়েছি পুরো বাংলাদেশে, এখনো যাচ্ছে অনেকের কাছে। আচ্ছা, ফ্রম টাঙ্গাইল, ফ্রম সুনামগঞ্জ, ওকে। আচ্ছা ঠিক আছে, অনেকেই আছেন। সো কারো যদি অনলাইন ব্যাচ নিয়ে ভর্তি হওয়া কোনো কনফিউশন থাকে, জাস্ট 16910 তে কল দিয়ে দিবা, এন্ড দ্যাটস ওকে। সো এখন আমরা কি করব, আমরা এখন হচ্ছে আমাদের যে আজকে পড়াশোনা সেটা হচ্ছে, আচ্ছা একজন স্ক্রিনশট দিয়েছে, ভেরি গুড আপু। আচ্ছা, আমাদের যে আজকে পড়াশোনা সেটা হচ্ছে কি নিয়ে, পার্টস অফ স্পিচ নিয়ে। সো পার্টস অফ স্পিচ জানার আগে আমাকে জানতে হবে পার্টস অফ স্পিচ অ্যাকচুয়ালি মানে কি। পার্টস অফ স্পিচের অ্যাকচুয়ালি মানে কি, আগে একটু ভাবি আমরা স্পিচ বলতে আমি কি বুঝি। আমরা একটু আগে ভাববো যে যদি আমি একটা ওয়ার্ড লিখি স্পিচ, এই স্পিচ শব্দটা দিয়ে আমরা নর্মালি কি বুঝি। যেমন আমি এখন কথা বলতেছি, তোমরা আমার কথা শুনতেছো, আমি কি করছি, আমি একটা স্পিচ দিচ্ছি। তাহলে এই যে আমি স্পিচ দিচ্ছি, আমার প্রতিটা সেন্টেন্সের প্রতিটা ভাগকে বলা হয় একটা করে পার্ট অফ স্পিচ। সো দেখি আমাদের এখানে সংজ্ঞাতে কি বলা হয়েছে, ডেফিনেশনে বলা আছে বাক্যে ব্যবহৃত প্রতিটি ওয়ার্ডের কাজ অনুসারে, কি অনুসারে, কাজ অনুসারে ইংরেজি গ্রামারে এদেরকে 8টা ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়, 8 ভাগে ভাগ করা যায়। আর এই 8টি ভাগের প্রতিটি ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ, এরা প্রত্যেকে কি ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ। যেখানে পার্টস আর স্পিচ, পার্ট বলতে বোঝাচ্ছে অংশ, আর স্পিচ বলতে বোঝানো হয়েছে গিয়ে কি কথা, যেটা আমি এখন বলতেছি। তাহলে সুতরাং পার্টস অফ স্পিচ বলতে বোঝায় বাক্যের অংশসমূহ, বা বাংলায় যেটাকে বলে পদ। এখন তোমরা অনেকেই আমাকে বলতেছো যে তোমাদের ইংলিশ গ্রামারে অনেক সমস্যা, which is quite understandable. সো সমস্যাটা দুইটা কারণ, একটা হচ্ছে যে আমরা মনে করি ইংলিশ গ্রামার আমি একমাত্র সেকেন্ড পেপার ক্লাসে গিয়ে পড়বো, সেকেন্ড পেপার বই থেকেই পড়বো, বাট নো, ইটস নট লাইক দ্যাট। তুমি কিন্তু ইংলিশ গ্রামার যে কোনো বই থেকে পড়তে পারো। তুমি যে কোনো ইংলিশ বই তুমি পড়তেছো, তুমি জাস্ট দেখো একটা সেন্টেন্স পড়লা, এখানে কোন টেন্স ইউজ হয়েছে, কোন ভার্ব ইউজ হয়েছে, কোন পার্টস অফ স্পিচ এখানে আছে, সবকিছু ঠিক আছে। এই যে সবকিছু আমরা করতে পারি, এটা কিন্তু আমাদের গ্রামারের যে লার্নিং অ্যাবিলিটি খুব বাড়ায় দিবে। এবং আরেকটা জিনিস হচ্ছে, তুমি যখন ইংলিশ গ্রামার পড়তেছো, সাপোজ তুমি বাংলা গ্রামারে ভালো বা তুমি ইংলিশে ভালো না, তোমার জন্য প্লাস পয়েন্ট হচ্ছে তুমি বাংলা গ্রামারের সাথে ইংলিশ গ্রামারটা কম্বাইন করে পড়বা। যেমন পার্টস অফ স্পিচ হয়তো তোমার বুঝতে সমস্যা হয়, কিন্তু তুমি হয়তো বাংলায় পদ বুঝো। সো এটা ভাইস ভার্সাও হতে পারে তুমি পদ বুঝো না, পার্টস অফ স্পিচ বুঝো। সো বাংলা এন্ড ইংলিশ গ্রামার এদেরকে তুমি গ্রামার বা একটা সাবজেক্ট হিসেবে না ভেবে ট্রাই করো অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। যখন তুমি ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখবা তখন কিন্তু খুব ইজি হয়ে যাবে। অনেকেই বলতেছো এখানে যে গ্রামার নিয়ে একটু প্রবলেম আছে, এই জন্য আমি একটু কথাটা বললাম। এবং এখানে যেটা পড়েছি আমরা সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ কাকে বলে, একটা বাক্য বা একটা কথার প্রতিটা অংশকে বলা হয় এক একটা করে পার্টস অফ স্পিচ। তাহলে এমন কি কোনো সেন্টেন্স থাকতে পারবে যেখানে হচ্ছে কোনো পার্টস অফ স্পিচ থাকবে না? না, কখনোই সেটা হবে না। সো পার্টস অফ স্পিচকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, আমরা পড়েছিলাম 8 ভাগে ভাগ করতে পারি। আমি নামগুলো একটু বলে যাই, আমি জানি আমাদের স্টুডেন্টরা অনেক অনেক ব্রিলিয়ান্ট, এখন সবাই জানে নামগুলো কি, স্টিল আমি একটু বলে যাব, ওকে। নাউন, যেটাকে বাংলায় বলে বিশেষ্য, প্রোনাউন যেটা বাংলায় বলে সর্বনাম, অ্যাডজেক্টিভ যেটাকে বাংলায় বলে নাম বিশেষণ, ভার্ব যেটা বাংলায় হচ্ছে ক্রিয়া, অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন হচ্ছে পদান্বয়ী অব্যয়, কনজাংশন হচ্ছে গিয়ে সমুচ্চয়ী অব্যয়, এবং লাস্টলি ইন্টারজেকশন হচ্ছে আবেগ প্রকাশক অব্যয়। এখন এই ওয়ার্ড গুলো শুনে কেউ কেউ হয়তো ভাবতেছো এত ইজি টপিক, আবার কারো কারো কিন্তু একটু টেনশন বেড়ে গেছে। টেনশনের কোনো কারণ নাই, কারণ এগুলো আমরা এখন ওয়ান বাই ওয়ান পড়বো। সো ফার্স্ট আমরা শুরু করব নাউন দিয়ে। নাউন মানে কি, নাউন এন দিয়ে শুরু, এন দিয়ে আরেকটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে নেম। মনে করবা দুনিয়ার যত নাম আছে, দুনিয়ার যত নাম সবকিছুই হচ্ছে নাউন, ঠিক আছে। সেটা একটা মানুষের নাম হতে পারে, একটা ব্যক্তির নাম, একটা বস্তুর নাম, একটা স্কুলের নাম, একটা পার্কের নাম, অথবা এনিথিং যেটা জাস্ট নাম বোঝাচ্ছে, সেটাই হচ্ছে গিয়ে কি আমাদের নাউন। নাউন শব্দটির অর্থ হচ্ছে নাম, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে কি বলবো আমরা, নাউন বলবো। যেমন মনে করো নাহিদ ব্যক্তির নাম, বাংলাদেশ দেশের নাম, ম্যান একটা অ্যানিমেলের নাম, টিম একটা দল, গোল্ড
কি হবে বলো তো? একটা পদার্থের নাম। বিউটি, এটা হচ্ছে কি এমন একটা নাম যেটা তুমি কি করতে পারো, অনুভব করতে পারো, দেখতে পারো। আচ্ছা, নাউনকে আবার দুই ভাগে ভাগ করা যায়। সো আমাদের মেইনলি প্রবলেম এটা হয় না যে নাউন মানে নাম, আমাদের মেইনলি প্রবলেম হয় ক্লাসিফিকেশনে। এন্ড ক্লাসিফিকেশন থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে, হয়তো ক্লাস 7-এও পাবা, আবার দেখবা চাকরিতে যেও দেখতেছো যে এরকম ক্লাসিফিকেশন নিয়ে কোশ্চেন আসছে। ঠিক আছে, ওকে। নাউন দুই ভাগে ভাগ করা যায়, কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট মানে হচ্ছে, আচ্ছা আমি যখন বলি যে সিমেন্ট কনক্রিট, দ্যাট ইজ কি, আমাদের মাথায় মনে থাকে না যে খুব স্ট্রং কোনো কিছু, খুবই টেক্সচার থাকবে, এরকম কোনো কিছু। আচ্ছা, তাহলে কনক্রিট নাউনের বাংলা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য বা বস্তুবাচক নাম। ইন্দ্রিয় গ্রাহ্য, ইন্দ্রিয় মানে কি বলতো? আমাদের পঞ্চ ইন্দ্রিয় আছে, সেই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমি যা যা অনুভব করতে পারবো, দেখতে পারবো, শুনতে পারবো বা স্মেল নিতে পারবো, সবগুলোই কি হবে? সবগুলোই হবে হচ্ছে কনক্রিট নাউন। সো লেটস সি, যে নাউনগুলোকে দেখা যায়, আমি একটু ভালো মতো মার্ক করে দেই, দেখা যাবে, স্পর্শ করা যাবে, শোনা যাবে এবং শারীরিক আকৃতি বা একটা স্ট্রাকচার আছে, এই জিনিসগুলোকে কি বলবো আমি? কনক্রিট নাউন বলবো। ধরো আকরাম, একটা মানুষ, তাকে আমি দেখতে পাচ্ছি, সে হচ্ছে কনক্রিট নাউন। পেন, ফ্লাওয়ার, এগুলো দেখতে পাচ্ছি, ধরতে পারছি, এগুলো কি হবে? কনক্রিট নাউন। এখন অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ঠিক এইটার অপোজিট। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক বা ভাববাচক নাম। তার মানে যেই নাউনগুলো দ্বারা কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা এবং কাজের নাম বোঝায় এবং যাদের কোনো শারীরিক আকৃতি নেই। কি নেই? কোনো শারীরিক আকৃতি বা কোনো স্ট্রাকচার নেই, যেটা আমাদের কনক্রিটে ছিল কিন্তু এখানে নাই। আপু আমরা কি এগুলো খাতায় লিখবো? অবশ্যই তোমরা খাতায় লিখবা। আমি ফেসবুক গ্রুপে হচ্ছে কমেন্ট করে দিব, পোস্ট দিয়ে দিব, পোস্ট দিয়ে দিব, সেখানে হচ্ছে তোমরা কমেন্ট করবা। এটা আমি তোমাকে পরে বলবো, কিন্তু এখন ক্লাসে যা করাচ্ছি অবশ্যই খাতা বই নিয়ে বসবে। আমার মনে হয়েছে এটা বলার দরকার নেই, কারণ তোমরা অলরেডি অনেক ভালো স্টুডেন্ট, অনেক সিরিয়াস স্টুডেন্টস তোমরা। সো আই উইশ যে সবাই হচ্ছে অলরেডি নোট করতেছো। হ্যাঁ, সবাই নোট করো, সবাই নোট করে ফেলো, যেন আর কখনো এগুলো নিয়ে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, এবং ক্লাসটা তোমাদের কাছে রেকর্ডেড থাকবেও, সো তখন যেন নোটের সাথে একটু মিলায় দেখতে পারো যে কোনটা কোথায় বুঝতে সমস্যা হয়েছে। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কি বোঝায়? কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা বা কাজের নাম। এখন অনেকে বলবে আপু দোষ, গুণ, অবস্থা শুনলেই তো মাথায় আসে অ্যাডজেক্টিভ, কিন্তু না, সবসময় দোষ, গুণ, অবস্থা অ্যাডজেক্টিভ হবে না। যদি এটা কোনো কিছুর নামকে বুঝায় তখন সেটা নাউন হয়ে যাবে। অ্যাজ আই সেড, যে দুনিয়ার সবকিছুর নামই কি হবে? সবকিছুর নাম হবে হচ্ছে নাউন, এবং এটার কোনো শারীরিক আকৃতি বা স্ট্রাকচার থাকবে না। ধর আমি বললাম হচ্ছে সাইলেন্স, চুপচাপ। সাইলেন্স, সাইলেন্সকে তুমি দেখতে পারতেছো, শুনতে পারতেছো, স্পর্শ করতে পারছো? নাথিং, তুমি কিছুই করতে পারতেছো না। তাহলে সাইলেন্স কি হবে? সাইলেন্স হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আমরা দেখব যে এই যে আমরা নাউন নিয়ে পড়তেছি, মডার্ন গ্রামারে নাউনকে মেইনলি 5 ভাগে ভাগ করা যায়। 5 ভাগে ভাগ করা যায়, যে এই 5 ভাগটা হচ্ছে প্রপার নাউন বা বিশেষ নাম, কমন নাউন বা জাতিবাচক নাম, কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক। কমন মানে কি? জাতি বা সাধারণ। কালেকটিভ মানে কি? সমষ্টি। কালেকটিভ বলতে কি বোঝায়? কালেকশন, কালেকশন, কালেকটিভ। ঠিক আছে। ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল বলতে কি বুঝি বলো তো? আমি বললাম যে স্টাডি ম্যাটেরিয়াল। তার মানে কি? পড়াশোনা করার জন্য আমরা কি করি? পড়াশোনা করার জন্য আমরা যে বস্তুগুলো ব্যবহার করি। ওকে, দেন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা একটু আগে পড়েছি যে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গিয়ে যেগুলোকে দেখা ছোঁয়া যায় না, কি করা যায়, কোনো শারীরিক আকৃতি নাই, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সো মেইনলি এইভাবে হচ্ছে নাউনকে 5 ভাগেও ভাগ করা যায় কংক্রিট নাউনের আন্ডারে, মডার্ন গ্রামারের অনুযায়ী। সো এখন দেখবো এই যে আমরা 5টা ভাগ করেছিলাম, এই 5টা ভাগকে ওয়াটার কি নাউন, ওয়াটার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এটা আমরা এখন পড়বো যে কোনটা কোন নাউন। ঠিক আছে, সো প্রথমে আসি প্রপার নাউন নিয়ে। প্রপার নাউনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা অলওয়েজ ক্যাপিটাল লেটারে থাকে। এখন তুমি আমাকে বলতে পারো যে তাহলে সেন্টেন্সের শুরুতে যে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় ওটাই হচ্ছে সব হচ্ছে প্রপার নাউন? না, অলওয়েজ হবে না। ধর আমি বললাম, আমি এখানে লিখি আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন ঢাকা। দেখো তো এখানে আইও ক্যাপিটালে আছে, ঢাকাও ক্যাপিটালে আছে, বাট আই বলতে কি কোনো কিছু নামকে বোঝাচ্ছে? না। ঢাকাকে কি বোঝাচ্ছে? একটা জায়গার নাম। তাই ঢাকাটা হচ্ছে আমার নাউন, এবং তুমি দেখতেছো এটা হচ্ছে ক্যাপিটালে আছে, তাই তুমি বলতে পারো এটা হচ্ছে প্রপার নাউন। কিন্তু কথা হচ্ছে এত ইজিলি ভাবে, এত চোরামি বুদ্ধি দিয়ে আমরা পড়াশোনা করতে চাই না। আমরা চাই যে আমরা একটু ভালো মতো শিখবো। সো প্রপার নাউন বলতে বোঝায়
একটা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদি নিজস্ব নামকে বলা হয় প্রপার নাউন। যেমন ঢাকা একটা নির্দিষ্ট স্থানের নাম না, ঢাকা একটা নির্দিষ্ট স্থানের নাম। আচ্ছা, একজন বলছে গুড কি নাউন? না, গুড নাউন হবে না। গুড কি হবে এটা আমি একটু পরে বলবো, এখন গুড নাউন না। আচ্ছা, বাংলাদেশ, নজরুল, ঢাকা, পদ্মা। দেখো তো, পদ্মা একটা নদীর নাম। সো তুমি পদ্মা নদী তুমি ওয়ার্ল্ডের যেখানে যে বলো না কেন, পদ্মা কিন্তু নদীর নাম হিসেবেই থাকবে। তাহলে এটা কি একটা নির্দিষ্ট। আচ্ছা, পদ্মা। আচ্ছা, একজন বলছে গুড অ্যাবস্ট্রাক্ট নাউন। না, গুড অ্যাবস্ট্রাক্ট নাউন না, গুডনেস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা যখন আমরা অ্যাডজেক্টিভ পড়বো আপু বা ভাইয়া, তখন আমরা ওটা পড়বো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখি প্রপার নাউন কি হবে? কোনো কিছু নির্দিষ্ট নাম, সেটা ব্যক্তি, বস্তু, স্থান হতে পারে। কমন নাউন হচ্ছে সেই প্রপার নাউনগুলোকে আমি যখন একদম সাধারণভাবে অ্যাড্রেস করব। ধরো আমার ক্লাসে দুইটা মেয়ে আছে, রুমা আর রূপা। এদেরকে আমি নিজস্ব নামে ডাকতেছি, রুমা আর রূপা, এরা হচ্ছে প্রপার নাউন। বাট এদেরকে আমি একত্র করে কি ডাকতে পারি? গার্লস। এই যে গার্লস, এটা হচ্ছে একটা কমন নাউন। তাহলে বুঝতে পারতেছি আমরা যে প্রপার নাউনকে যদি আমি একত্র করি সাধারণভাবে বোঝানোর জন্য, সেইটা হয়ে যায় তখন কমন নাউন। ধরো আমি বললাম বয়, গার্ল, স্টুডেন্ট। আমি যখন এখন যেমন এখানে অনেক স্টুডেন্টস আছে আমার, এত স্টুডেন্টস এর মধ্যে আমি সবার ডিফারেন্ট ডিফারেন্ট নাম আছে না, যেই নামগুলো তোমাদের নিজস্ব এগুলো হচ্ছে প্রপার নাউন। বাট তোমরা হচ্ছে স্টুডেন্টস, এটা হচ্ছে একটা কমন নাউন। ওকে, এখন প্রপার এবং কমন নাউনের মধ্যে কিছু খুবই ডিফারেন্স। প্রথমত প্রপারটা অলওয়েজ ক্যাপিটালে হয়, কমনটা হয় না। প্রপারের এক্সাম্পল হচ্ছে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, আর এগুলোকে একত্র করে আমি কি বলতে পারি? সিটি। দেন প্রপারে হচ্ছে দেখো দা পদ্মা, দা যমুনা, দা মেঘনা, এরকম করে কি বলতেছে? অনেকগুলো নদীর নাম বলতেছে। বাট এগুলো যদি আমি কমন করি শুধু কি হবে? রিভার। আচ্ছা, আর বলেছে যে এই কমন নাউন গুলো সবসময় কি হয়? একের বেশি হয়, একের বেশি হয়। যেমন রুমা আর রূপা দুইজন, সো এটা অলওয়েজ কি হবে? প্লুরাল হবে। এখন হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ ওয়ার্ডটা আসেই হচ্ছে কালেকশন থেকে। যদি কালেকশন মনে থাকে, কালেকটিভও মনে থাকবে। কালেকশন বলতে কি বোঝায় বলতো? কালেকশন বলতে বোঝায় সমষ্টি। কালেকশন বলতে বোঝায় সমষ্টি। তাহলে আমাদের কালেকটিভ নাউন বলতে কি বোঝাবে? কালেকটিভ নাউন বলতে বোঝাবে, ভেরি গুড, সমষ্টিবাচক। তাহলে যে সকল নাউন দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে আমি কি বলবো? কালেকটিভ নাউন। অর্থাৎ কিছু কমন নাউনের সমষ্টিবাচক নামকে বলা হয় কালেকটিভ নাউন। তাহলে ইজিলি তুমি মনে রাখতে পারো যে আমি যদি বলি প্রপারটা হচ্ছে সবার আগে, কতগুলো প্রপার মিলে কি হবে? একটা কমন হবে, একটা কমন হবে। আর কতগুলো কমন মিলে একটা কালেকটিভ নাউন হবে। এখন এক্সাম্পল হিসেবে দেখি। এক্সাম্পল এখানে বলেছে, মনে করো ক্লাস। এখানে কি আছে? রুমা আর রূপা আছে। দেন এখানে আমার স্টুডেন্টস আছে। রুমা রূপা আমার স্টুডেন্টস না? ইয়েস। তারপরে ক্লাস হচ্ছে গিয়ে পুরো ক্লাসের সবকিছুকে মিলে আমি বলতেছি কি? ক্লাস। একটা শ্রেণীকক্ষে যারা আছে, যে আছে, সবাই মিলে কি হচ্ছে? ক্লাস। কিন্তু ইন্ডিভিজুয়ালি রুমা রূপা হচ্ছে প্রপার নাউন, স্টুডেন্টস হচ্ছে কমন নাউন, আর ক্লাস হচ্ছে গিয়ে কি? কালেকটিভ নাউন। তো আমাদের একটু যখন আমরা আইডেন্টিফাই করব, আমাদেরকে একটু বুঝে শুনে করতে হবে, ঠিক আছে? নিজেকে নিজে কোশ্চেন করে তারপর অ্যান্সার করবা। অডিয়েন্স, কমিটি, ক্লাস, ফ্লোক। ফ্লোক বলতে মেইনলি বোঝায় হচ্ছে দল। ফ্লোক বলতে মেইনলি দলকে বোঝায়। অডিয়েন্স বলতে হচ্ছে গিয়ে, যেমন তোমরা আমার এখন অডিয়েন্স। অডিয়েন্স বলতে এখানে মেইনলি শ্রোতাকে বোঝানো হতে পারে বা দর্শককেও বোঝানো হতে পারে। আর কমিটি মানে তো বুঝি আমরা। আচ্ছা, কমন নাউন আর কালেকটিভের মধ্যে কি ডিফারেন্স আছে? আচ্ছা, তোমাদের যেখানে যেখানে প্রবলেম হবে আমাকে কিন্তু কমেন্ট করতে হবে যে আপু এটা বুঝি নাই, ঠিক আছে? এন্ড আমি ট্রাই করব যতটুকু পারার ভালো মতো বুঝাই দিতে। এবং সবাই নোট করো, কারণ আমি ক্লাস শেষে হচ্ছে গিয়ে তোমাদের থেকে নোট চাবো। আমি ফেসবুক যে পেজটা আছে আমাদের, সেখানে হচ্ছে গিয়ে আমরা পোস্ট দিয়ে দিব, তুমি কিন্তু সেখানে সাবমিট করবা। এবং আমি সবারটা নিজে নিজে বসে সববারটা রিভিউ করবো। সো অবভিয়াসলি ডু দ্যাট। এবং এখন পড়বো কালেকটিভ আর কমনের মধ্যে ডিফারেন্স। কমন দ্বারা একটা সাধারণ নাম বোঝায়, কালেকটিভ দ্বারা সমষ্টি বোঝায়। কমনের সাথে এস বা ইয়েস অ্যাড হয়। যেমন আমি বললাম হচ্ছে বয়েজ, কিন্তু আমি কি যদি বলি, আমি কি এখানে বলবো ধরো একটা ক্লাস, একটা ক্লাস, সেই ক্লাসের সঙ্গে নর্মালি তোমার এস বা ইয়েস অ্যাড হবে না। কিন্তু আমি যদি বলি অনেকগুলো ক্লাস, তখন এস বা ইয়েস অ্যাড হইতে পারে। ধরো লাইব্রেরি। হ্যাঁ, লাইব্রেরি কি হয় বলো তো? একটা বই, মানে একটা বই হচ্ছে প্রপার নাউন, বুকস হচ্ছে গিয়ে অনেকগুলো বইয়ের নাম,
ধরো আমি বললাম গালিভার্স ট্রাভেলস, সবাই পড়ছে আই গেস আমরা গালিভার্স। আচ্ছা, শর্ট পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশন কোন, বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, তারপর আমরা মনে করো আমরা হচ্ছে গিয়ে, হ্যাঁ কুইজ আছে, কুইজ সবার লাস্টে ক্লাস শেষে। আচ্ছা, গালিভার্স ট্রাভেলস একটা বই, এটা হচ্ছে আমার প্রপার নাউন। এরপরে আমি বললাম বুকস, এটা হচ্ছে কমন নাউন। তারপর আমি বললাম হচ্ছে লাইব্রেরি। লাইব্রেরি মানে কি, যেখানে অনেকগুলো বই থাকবে, সেখানে বই ছাড়াও আরো বইয়ের সঙ্গে যা যা থাকবে সবকিছুকে মিলে আমি কি বলবো, লাইব্রেরি। তাই লাইব্রেরি হচ্ছে একটা কালেকটিভ নাউন, আর বুক হচ্ছে একটা কমন নাউন। দেন প্লেয়ার, শিপ, এটা মাথায় রাখতে পারো যে শিপের যে কালেকটিভ নাউন সেটা হচ্ছে ফ্লক, মানে হচ্ছে ভেড়ার দলকে বলা হয় ফ্লক। আর প্লেয়ারের দলকে বলা হয় কি বলতো, টিম। আমরা সবাই যে বাংলাদেশ টিমকে সাপোর্ট করি, কেউ অস্ট্রেলিয়া টিমকে সাপোর্ট করি ক্রিকেটে, সো টিম তো আমরা সবাই জানি। ম্যাটেরিয়াল নাউন, একটু আগে একজনকে আস্ক করেছিল আপু ওয়াটার কোন নাউন, ওয়াটার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কেন ম্যাটেরিয়াল নাউন হবে, বিকজ ম্যাটেরিয়াল নাউন হচ্ছে গিয়ে কোনো কিছুর পদার্থ বোঝায়, এটাকে একক দ্বারা পরিমাপ করা যায়। ওয়াটারকে আমি লিটার, মিলিলিটার, তারপরে হচ্ছে এরকম আরো করতে পারি। গোল্ডকে আমি হচ্ছে ভরি দিয়ে পরিমাপ করতে পারি, আয়রনকে আমি কেজি দিয়ে পরিমাপ করতে পারি। তাহলে যখন তুমি দেখবা কোন একটা উপাদান বাচক বস্তু, যেটাকে তুমি কি করতে পারতেছো, যেটাকে তুমি হচ্ছে গিয়ে কোনো একক দ্বারা, একক মানে কোনো ইউনিট, ধরো আমি বললাম 10 মিটার, তাহলে 10 মিটার কি, এই যে মিটারটা হচ্ছে একটা ইউনিট। এককে তোমরা আই থিঙ্ক অনেকেই ভালোই জানবা, তো পরিমাপ করা যায় তাদেরকে আমি কি বলবো, ম্যাটেরিয়াল বা বস্তুবাচক বিশেষ্য, বা ইংলিশে ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে গণনার ভিত্তিতে নাউনকে দুই ভাগে ভাগ করা যায়। এটা বেশি ইজি, এটা খুবই ইজি, কারণ যদি গুনতে পারি তাহলে কাউন্টেবল, যদি না গুনতে পারি আনকাউন্টেবল। কিন্তু এটা ইজি হওয়া সত্ত্বেও এখানে খুবই খুবই ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ডস আছে যেগুলো শুনে মনে হয় হচ্ছে কাউন্টেবল, অ্যাকচুয়ালি কি হবে, আনকাউন্টেবল। কয়টায় ছুটি হবে, ছুটি হবে হচ্ছে 7:30, আমাদের 1 ঘন্টা ক্লাস হবে। ওকে, আচ্ছা, সব পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশন নেম কি নাউন। আমি আসলে প্রশ্নটা বুঝতে পারছি না, বাট যে কোনো কিছু নামই হচ্ছে গিয়ে নাউন। ঠিক আছে ভাইয়া, আমি মানে বুঝতে পারতেছি না তুমি কি আস্ক করতেছো, একটু ক্লিয়ারলি আস্ক করো তাহলে ভালো হয়। সো কাউন্টেবল আর আনকাউন্টেবল, যেটাকে গণনা করা যায় সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। ধরো পেন, বুক, স্টুডেন্টস, চেয়ার, এগুলো কাউন্টেবল। এখন আমি যদি আনকাউন্টেবলটা দেখি, এটা বেশি ইম্পর্টেন্ট, এটা খুবই বেশি ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট এই কারণে বিকজ এখানে অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো জীবনেও কি হয় না, যেগুলো হচ্ছে কখনোই তোমার সিঙ্গুলার হিসেবে বসে না, অলওয়েজ প্লুরাল হিসেবে বসে, এবং এগুলো সবাই আনকাউন্টেবল নাউন। সো দেখি যে গণনা করা যায় না আনকাউন্টেবল নাউন, দ্যাট ইজ ইজি, বাট অ্যাডভাইস, নিউজ, ইকুইপমেন্ট, ফার্নিচার, ইনফরমেশন, এই ওয়ার্ড গুলো ট্রাই করবা খুবই ভালো করে মনে রাখার জন্য, বিকজ অ্যাডমিশন টেস্ট পর্যন্ত, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট পর্যন্ত কিন্তু এই ধরনের কোশ্চেন চলে আসে যে ইনফরমেশন এটা সিঙ্গুলার নাকি প্লুরাল, যদি এবং অ্যান্সার হবে প্লুরাল বিকজ এটা আনকাউন্টেবল নাউন। কেন এটা প্লুরাল বলছি, কারণ এগুলোর আগে কখনো এ বা এন বসে না। আমরা বলি না আই ওয়ান্ট টু বাই আ ফার্নিচার, ইট ইজ অ্যাকচুয়ালি আ রং থিং। তুমি কখনোই আ ফার্নিচার বলতে পারবে না বিকজ এ বসবে না, এখানে শুধু ফার্নিচার বসবে, এবং এদের কখনো কি হয় না, প্লুরাল হয় না। সো এরা হচ্ছে অলওয়েজ এমনই থাকবে। আবার আমেরিকান ইংলিশে কাউন্টেবল নাউনকে বলা হয় কাউন্ট নাউন, শুধু বলা হয় কাউন্ট নাউন, আর আনকাউন্টেবল কে বলা হচ্ছে নন কাউন্ট। সো কেউ যদি কাউন্ট নাউন, আনকাউন্ট নাউন বলে, সো ট্রাই করবা বোঝার জন্য। আচ্ছা, ট্রাই করবা বোঝার জন্য যে আমরা হচ্ছে গিয়ে এখানে কাউন্ট আর নন কাউন্ট বলতে কি বোঝাচ্ছি। কাউন্ট মানে হচ্ছে কাউন্টেবল, নন কাউন্ট মানে হচ্ছে আনকাউন্টেবল। ঠিক আছে, আচ্ছা, এখন নাউন আমাদের মোটামুটি শেষ, মানে পুরোটাই শেষ, নাউনের বেশি আমাদের পড়তে হবে না আপাতত। এখন আমরা পড়বো হচ্ছে প্রোনাউন। প্রোনাউনটা দেখবো। আচ্ছা, প্রোনাউনটা দেখবো, সেটা হচ্ছে তুমি যদি নাউন খুব ভালো মতো পারো, প্রোনাউনটাও কোনো রকমের সমস্যা হবে না। কেন, নাউনের যে অল্টারনেটিভ সেটাই হচ্ছে প্রোনাউন। সো নাউন বা নাউন ফ্রেজ, এখন কেউ আমাকে একটু বলো তো ফ্রেজ শব্দটার অর্থ কি, ফ্রেজ দিয়ে নর্মালি কি বোঝায়, ফ্রেজ দিয়ে নরমালি কি বোঝাচ্ছে, আই ওয়ান্ট টু বাই সাম ফার্নিচার্স, না ফার্নিচার্স হবে না, ফার্নিচার হবে। আমি মাত্র পড়ালাম এখানে দেখো যে এগুলোর সাথে কখনো কি হবে না, এদের প্লুরাল হয় না, এবং এদের আগে এ বা এনও বসবে না। ওকে, সবে তো ক্লাস 7-এ পড়ি, তুমি ক্লাস 7-এ পড়ো এবং ক্লাস 7-এ এই জিনিসগুলো পড়া পসিবল। এবং তুমি যদি ক্লাস 7-এ এগুলো ঠিক মতো না পড়ো ভাইয়া, আই গেস ভাইয়া, তাহলে কি হবে বলো তো, তুমি যত বড় হয়ে যাবা
ক্লাস যত বাড়তে থাকবে পড়ার প্রেশার আরো বাড়বে, তখন আর এগুলো মাথায় ঢুকবে না। গ্রামার তুমি যত ছোট বয়সে পড়বা তত তুমি ভালো বুঝবা, এবং এটা অলওয়েজ লাগবে, ঠিক আছে? তোমার যারা ফ্রেন্ড বা যারা তোমার সিনিয়র যারা খুব ভালো গ্রামার পারে তাদেরকে আস্ক করবা তারা কিভাবে গ্রামার শিখছিল। বেশিরভাগই বলবে, সবাই বলবে তারা ছোটবেলায় মানে প্রাইমারি স্কুল থেকে যখন হাই স্কুল উঠেছে তখন শিখেছে। ভেরি গুড, সবাই বলছে শব্দগুচ্ছ, ভেরি গুড। ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। একটা ফ্রেজ আমি বলি যেটা নাউন, আমি বললাম ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, 4টা ওয়ার্ড আছে, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, বাট পুরোটা কি একটা হসপিটালের নাম, তাই এটা কি হবে একটা নাউন ফ্রেজ। তাহলে অনেকগুলো শব্দ মিলে যদি নাউনের কাজ করে বা নামের কাজ করে সেটা কি হয়ে যাবে, সেটা হচ্ছে একটা নাউন হয়ে যাবে। তাহলে এখানে বলেছে নাউন বা নাউন ফ্রেজের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তা হলো প্রোনাউন, যেমন হি, আস, হু, ওয়ান, দেমসেলভস। এখন আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, সারা লাভস বুকস সো শি বট ইট ফর হার। এখন আমি মনে করো এই শিটার জায়গায় আমি আবার ওর নামটাই লিখলাম সারা, এখানে হয়তো কেউ না কেউ সারা অবশ্যই থাকবে। আচ্ছা, আমি বলতেছি এখন শোনো, দেখো শুনতে কেমন লাগে, সারা লাভস বুকস সো সারা বট ইট ফর হার। তো বারবার সারা সারা শুনতে কি ভালো লাগে? না। আমি বললাম রহিম ইজ আ গুড গাই, রহিম গোজ টু স্কুল এভরিডে। শুনতে কি ভালো লাগতেছে? শুনতে ভালো লাগতেছে না। শুনতে কেন ভালো লাগতেছে না? কারণ আমি রহিম ওয়ার্ডটা 2বার ইউজ করে ফেলেছি। আচ্ছা আচ্ছা, কাউন্টেবল নাউনের ওটা তুমি স্লাইড পেয়ে যাবা বাবা, তুমি হচ্ছে ফুল রেকর্ডেড ক্লাস চলে যাবে, স্লাইড পাবা। স্টিল যেহেতু বলতেছো কাউন্টেবল নাউনটা, নাও একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি একটু 1 সেকেন্ড হোল্ড করি। আচ্ছা আচ্ছা, 1 সেকেন্ড হোল্ড করলাম, আই গেস নেওয়া হয়েছে। ওকে, শি ইজ প্রোনাউন, ইয়েস শি ইজ আ প্রোনাউন, শি ইজ আ প্রোনাউন। আচ্ছা, নাউনের ক্ষেত্রে আমি একটা জিনিস একটু বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে তুমি হচ্ছে যে কোনো নাউনকে তুমি যখন পাবা তুমি মোস্টলি হোয়াট দিয়ে যদি কোশ্চেন করো ওটাকে অ্যান্সার পাবা। সো মেইনলি হোয়াট দিয়ে কোশ্চেন করে যেই অ্যান্সারটা পাওয়া যায় সেটা হচ্ছে কি নাউন হয়ে যায়। হি ইজ প্রোনাউন, ইয়েস ভেরি গুড। একজনের কাজিনের নাম সারা, সেটা বের হয়ে গেছে। খাতায় লিখতে পারছি না, হয়তো একটু ফাস্ট যাচ্ছি আমরা, কিন্তু যতটুকু তোমার দরকার অতটুকু লিখো, আর ক্লাস রেকর্ড পাবা ইনশাল্লাহ, তো তখন লিখে ফেলবা, সমস্যা নাই। আর ক্লাস তো যাবেই। হ্যাঁ, আচ্ছা, এই যে সারা বেরো হয়ে গেছে। আচ্ছা, তাহলে কি হলো, এখানে আমরা বলেছিলাম প্রোনাউন নিয়ে পড়তেছিলাম যে একই ওয়ার্ড আমরা বারবার বলতে চাই না, এই জন্য কি হয়েছে আমাদের প্রোনাউন দরকার। এবং অনেক সময় হয় না যে আমি আমার নিজের কথা বলতেছি, এবং আমি বললাম যে আই ওয়েন্ট টু স্কুল, এটা না বলে যে প্রোনাউন না থাকতো আমি কি বলতাম যে ওই শি ওয়েন্ট টু স্কুল, এটা কি শুনতে ভালো লাগতো? না, শুনতে ভালো লাগতো না। তাহলে এমন এমন ওয়ার্ড যেগুলো নাউনের পরিবর্তে বসে, দেমসেলভস, দেমসেলভসটা আসে কোথা থেকে বলতে, একটা সেন্টেন্স বলো দেমসেলভস দিয়ে। আমি বলতে পারি যে দে হার্ট দেমসেলভস, এটা দিয়ে বুঝায় হচ্ছে তারা তাদের নিজেদেরকে কি করেছে, হার্ট বা আঘাত করেছে। সো দেমসেলভস, সেলফ, সেলভস, এটা মাথায় রাখবা যে সেলফ ACLF এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে সিঙ্গুলার, আর যখন লাস্টে ACLVES থাকবে সেটা হচ্ছে প্লুরাল। ওকে, সো হি আস হু, হু দিয়ে একটা সেন্টেন্স বলি, আই নো হু ইউ আর, আই নো হু ইউ আর, এখানে হু দিয়ে কাকে বোঝাচ্ছি বলতো, ইউ, আমি তোমাকে ইউ হু এর জায়গায় রিপ্লেস করতেছি, কিন্তু এটা একটু ভালো মতো বুঝতে হবে তুমি কোনটার পরিবর্তে কি বলতেছো। আমার নাম হচ্ছে ঐশী, যে জিজ্ঞাসা করেছো। আচ্ছা, প্রোনাউনে এর বেশি জানতে হবে না, তোমাকে জাস্ট জানতে হবে প্রোনাউন কোনটা। তুমি এখন ক্লাস 7-এ পড়ো, এখন তোমার খুব ডিটেইল জানা লাগবে না। স্টিল আমরা আমাদের যেই অনলাইন ব্যাচ যেটা, সেখানে কিন্তু আমরা আসলে এটার 2টা ক্লাস নিয়েছি। তো সেখানে প্রোনাউনের আমরা সবগুলো যে ক্লাসিফিকেশনস আছে আমরা সবই পড়েছিলাম, কিন্তু এটাও তোমার জন্য ইম্পর্টেন্ট। তুমি যদি এখন এতটুকু জানতে পারো তাও সমস্যা নাই। এবং আমি ট্রাই করেছি সবগুলোতে অ্যান্সার বলে দেওয়ার জন্য, কিছু এক্সাম্পল দেওয়ার জন্য। কি বলেছে, হু ইজ অ্যাডজেক্টিভ অলসো, অ্যাডজেক্টিভ হিসেবে না, হু তো কখনো কাজ করে অ্যাডজেক্টিভ হিসেবে। লেটস সি, অ্যাডজেক্টিভ হয় একটা টাইমে, বাট ওটা আমরা অ্যাডজেক্টিভ যখন পড়বো তখন একটু জানবো। আচ্ছা, কোনটা কমন নাউন, কমন নাউনটা বুঝাবো, ঠিক আছে। কমন নাউন হচ্ছে খুবই ইজি। ধরো আমি বললাম যে তোমার নাম হচ্ছে গিয়ে, একজন নাম বলি, সেটা হচ্ছে মনে করো কি বলবো, আচ্ছা ঐশী, ঐশী ইজ আ নাউন, ভেরি গুড। আচ্ছা, ধরো আমি বললাম হচ্ছে গিয়ে একটা নাম রহিম, রহিম হচ্ছে একটা ছেলে, রহিম হচ্ছে গিয়ে প্রপার নাউন, এটাও নিজস্ব না, বাট রহিম, একটা রহিম একটা করিম, রহিম আর করিমকে আমি একত্রে কি বললাম,
বয়েজ। এই যে বয়েজ বললাম, এটা হচ্ছে গিয়ে কমন নাউন। মেইনলি প্রপার নাউনের 2-3টা প্রপার নাউনকে যখন আমি সাধারণভাবে কমনলি ডাকতে যাব, আমি যেটা বলে ডাকবো সেটা হচ্ছে কমন নাউন। এখানে আমি লিখেছিলাম যেমন বয়, গার্ল, স্টুডেন্ট এগুলা। এবং এখানে আমরা পড়েছিলাম যে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি নিজেরা নিজেরা একটা করে গিয়ে কি প্রপার নাউন, কিন্তু আমি কি করলাম এদেরকে একত্রে বললাম হচ্ছে সিটি। এরা সবাই সিটি, তো আমি এদেরকে একত্রে কি করতে পারি, সিটি বলতে পারি। তারপরে সিটির মধ্যে আবার ভাগ করে প্রপার নাউন বের করতে পারি। আচ্ছা, কালেকটিভ বুঝো নাই আরেকজন। কালেকটিভটা হচ্ছে আরো ইজি, প্রপার থেকে কমনে যায়, কমন থেকে কালেকটিভে যায়। সো কালেকটিভ বোঝার জন্য আগে দুইটা বুঝতে হবে, তাহলে কালেকটিভটা ইজিলি বুঝতে পারবা। ধরো প্রপারে হচ্ছে রহিম আছে, কমনে যে রহিম করিম মিলে বয়েজ হয়ে গেল, এখানে এসে কি হয়ে যাবে, রহিম করিম আমার স্টুডেন্ট, আমরা একটা ক্লাসে আছি, রহিম করিম আর পুরা ক্লাসে আমরা সবাই মিলে কি হয়ে যাবো, ক্লাস। এবং ক্লাস হচ্ছে কি একটা কালেকটিভ নাউন। যারা খাতায় লিখতে পারছো না, যতটুকু পারো লিখো বা ট্রাই করো বোঝার জন্য, আগে বুঝো দেন লিখা ট্রাই করো। আই একটু ফাস্ট যাচ্ছি বিকজ আমাদেরকে এটা কমপ্লিট করতে হবে আজকে। তোমরা অলওয়েজ তোমরা এই এজেন্ডা নিয়ে আসছো, আমিও এজেন্ডা নিয়ে আসি, আজকে এটা আমরা শেষ করব, আমাদের পার্সোনাল স্পিচ নিয়ে কোনো ঝামেলা হবে না। সো সবার কাছে চলে যাবে, রেকর্ডেডটা চলে যাবে আশা করি, এটা নিয়ে বেশি টেনশন নিও না, তার থেকে ক্লাসটা ভালো মতো করো, ওকে? আচ্ছা, সব মানুষের নামই তো নাউন, ভেরি গুড। যে শুধু মানুষের নাম না, যে কোনো কিছু নামই হচ্ছে নাউন। আচ্ছা, এখন দেখবো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে তোমার নাউন আর প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। খুবই ভালোভাবে এই 5টা ওয়ার্ড মাথায় রাখতে হবে। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। দোষ, গুণ এগুলো দিয়ে কোয়ালিটি বুঝায়, অবস্থা দিয়ে কন্ডিশন বুঝায়, সংখ্যা দিয়ে নাম্বার বোঝায়, আর পরিমাণ দিয়ে কোয়ান্টিটি বোঝায়। তাহলে কি হচ্ছে, দোষ, গুণ এটা তোমরা দেখবা যখন তোমরা অ্যাডজেক্টিভের বিভিন্ন রকমের একটু বড় হয়ে যখন অ্যাডজেক্টিভটা পড়বা, আমরা আমাদের অনলাইন ক্লাসে এটা পড়িয়েছিলাম যে আমরা অ্যাডজেক্টিভের যে সবগুলো ক্লাসিফিকেশন আমরা পড়িয়েছি। সো ওখানে কি দেখা যায় যে তোমার কোয়ালিটি, দোষ, গুণ বলতে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বুঝায়, আর অবস্থা বলতে কন্ডিশন। ধর আমি বললাম দ্য রোড ইজ প্লেন, রাস্তাটা কি সমতল, তো রোড ইজ প্লেন, এই যে প্লেন থাকা এটা হচ্ছে একটা অবস্থা, একটা কন্ডিশন, সেটা একটা অ্যাডজেক্টিভ হবে। সংখ্যা তো ইজি, সংখ্যা মানে হচ্ছে নাম্বার। এখানে তুমি নাম্বারের মধ্যে 1 2 3 4 সব পাবা, ফার্স্ট সেকেন্ড থার্ড পাবা, তারপরে হচ্ছে গিয়ে আর কি পাবা, সিঙ্গেল, ডাবল, ট্রিপল, এগুলো হচ্ছে তোমার অ্যাডজেক্টিভের মধ্যে পড়বে সংখ্যার আন্ডারে, উইচ ইজ নাম্বার। দেন পরিমাণটা হচ্ছে আমার কোয়ান্টিটি। আমি বললাম সাম স্টুডেন্টস, আমি বললাম মেনি স্টুডেন্টস, আমি বললাম আ ফিউ স্টুডেন্টস। এই যে সাম, মেনি, আ ফিউ এই সবগুলো কি হবে, পরিমাণের আন্ডারে পড়বে। আচ্ছা ঠিক আছে, যেমন শি ইজ আ ভেরি প্রিটি গার্ল, এখানে শিটা কি হবে, সেটা হচ্ছে প্রোনাউন হবে। আর প্রিটিটা কি হবে, প্রিটিটা হচ্ছে এখানে ওর অ্যাডজেক্টিভকে বোঝাচ্ছে, ওর কোয়ালিটিকে বোঝাচ্ছে যে সে একটা প্রিটি। সো এই যে প্রিটি এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। সো দেখি এখানে দিস ইজ আ নাইস গিফট। আচ্ছা, অ্যাডজেক্টিভকে তুমি খুঁজে পাবা হচ্ছে হাউ দিয়ে কোশ্চেন করবা, যখন সেন্টেন্সে তুমি আর কোনোভাবে মাথা কাজ লাগাইতে পারতেছো না যে এখানে কি হবে, অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা কি নাউন, ইয়েস, দ্যাটস আ গুড থিং। এটা আমি সবার লাস্টে বলতাম যে পার্টস অফ স্পিচ যে সবগুলো আছে, ধরো নাউন, প্রোনাউন, এই সবগুলো একটা পার্টস অফ স্পিচের নাম না, এরা ইন্ডিভিজুয়ালি একটা করে হচ্ছে নাউন। অনেক সময় দেখবা এরকম একটা কোশ্চেন আসে, আমি এটা লাস্টে দিব, যখন কুইজ করাবো তখন লাস্টে একটা কোশ্চেন থাকবে, ওটা দিয়ে বোঝা যাবে যে তোমরা কতটুকু বুঝতে পারছো। ওকে, এখন আমরা পড়বো যে দিস ইজ আ নাইস গিফট। আমি কোশ্চেন করবো হাউ দিয়ে, হাউ ইজ হাউ ইজ দিস গিফট, গিফটটা কেমন, গিফটটা হচ্ছে নাইস, তাহলে হাউ এর অ্যান্সার পেলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়। আবার যদি ভালো মতো বুঝো এটা দিয়ে কি হয়েছে, গিফটের কোয়ালিটি বুঝিয়েছে, তাই এটা নাইস হবে। শি ইজ আ বিউটিফুল গার্ল, বিউটিফুল দিয়ে এই গার্লের হচ্ছে কি বুঝিয়েছে, তার যে একটা কোয়ালিটি সেটা বোঝানো হয়েছে। দেন নাইস আর বিউটিফুল দুইটা শব্দ কি হয়েছে, আমার গিফট আর গার্লকে কোয়ালিফাই করেছে। কোয়ালিফাই করা মানে কি বলতো, কোয়ালিটি তোমার নিশ্চিত করা, কোন একটা কিছু কোয়ালিটি কেমন সেটাকে আমি যখন বের করতে পারবো সেটা কি হয়ে যাবে, সেটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভকে তোমরা বাংলায় পড়ো হচ্ছে বিশেষণ, আর নাউনকে পড়ো বিশেষ্য হিসেবে, আর প্রোনাউনকে পড়ো সর্বনাম হিসেবে। সো এখানে মোটামুটি এতটুকুই। এখন ভার্ব, ভার্ব ইজ রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, কারণ অন্যান্য পার্টস অফ স্পিচ ছাড়াও একটা সেন্টেন্স হইতে পারে, কিন্তু
একটা সেন্টেন্স হবে এবং সেখানে ভার্ব থাকবে না, সেটা কিন্তু হবে না। ধরো আমি বললাম ইট, জাস্ট আমি বললাম ইট, ইএটি, ইট, ইএটি মানে কি বলতো? খাওয়া। সো আমি ইট বলে আমি একটা ফুল স্টপ দিয়ে দিলাম। এখন অনেকে বলবা যে না এটা হবে না, এটা তো কোনো সেন্টেন্সই হতে পারে না। কজ আমি কি জানি? আমি জানি বিউটি কি অ্যাডজেক্টিভ না, বিউটি হচ্ছে তোমার নাউন, বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। বিউটি হচ্ছে একটা নাম, একটা গুণ, একটা কি বলা যায়, একটা গুণের নাম। আর বিউটিফুল হচ্ছে একটা গুণ বা একটা কোয়ালিটি। সুইট অ্যাডজেক্টিভ হবে, গুড অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে? অ্যাডভার্বও প্রবলেম। হ্যাঁ, অ্যাডভার্বটা আমরা পড়বো, অ্যাডভার্বটা আমরা পড়বো। অ্যাডভার্ব নিয়ে অনেকেই দেখি কনসার্ন, কি ব্যাপার? অ্যাডভার্ব তো বেশি ইজি। হ্যাঁ, একজনের ভার্বে প্রবলেম। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ যারা আমার সাথে এখনো আছো, ক্লাস করছো। এন্ড ইটস আ প্রিভিলেজ ফর মি যে আমি তোমাদের সাথে ক্লাসটা নিতে পারছি শুক্রবার দিন। বোঝা যায় তোমরা বেশ সিরিয়াস স্টুডেন্টস, আদারওয়াইজ শুক্রবার কে পড়তে চায়? না, আমি আমার স্কুল লাইফে মোটামুটি ভালোই সিরিয়াস ছিলাম। ইদানিং অতটা পড়াশোনা করা হয় না, ইদানিং আমি তোমাদেরকে বেশি পড়াই। আচ্ছা, সো দেখি, ইট, ইট দিয়ে একটা ফুল স্টপ। এখন অর্ধেক মানুষ বলবে যে এটা হচ্ছে কি কোনো সেন্টেন্সই না, বাট এটা একটা সেন্টেন্স। এটা দিয়ে একটা অর্ডার দেয়া হচ্ছে, খেতে বলা হচ্ছে। যে আমরা যখন খাওয়া দাওয়া করি না, আমাদের মায়েরা আমাদের বকা দেয় না, খাও। সো এই যে খাও বললো, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ইট। তাহলে ভার্ব ছাড়া দুনিয়ার কোনো সেন্টেন্সই পসিবল না। আমি যদি আরেকটু ভালো করে বলতে চাই, দেন হচ্ছে তোমার ফাইনাইট ভার্ব। এটা একটু মাথায় রাখো তোমরা, ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স পসিবল না, ফাইনাইট ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সই পসিবল না। আর যদি নর্মালি বলো তাহলে শুধু ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স পসিবল না। আচ্ছা, এখন দেখো, যেই শব্দ বা ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, থাকা বা হওয়া বোঝায়, তাহলে সেটাকে আমি কি বলবো? ভার্ব বলবো। শুধু করা, আমরা জানি বেশিরভাগ টাইমে আমরা পড়ি হচ্ছে শুধু করা, থাকা হওয়া এটা আমরা কতটা পড়ি না। সো করাতে আমরা দেখি যে হি প্লেস ক্রিকেট রেগুলারলি, সে রোজ বা সে প্রতিদিন কি করে? ক্রিকেট খেলে। তাহলে এই যে খেলা, এটা একটা কাজ করা না, এই জন্য এটা হবে ভার্ব। এখন আই হ্যাভ মেনি বুকস, আমার অনেকগুলো বই আছে। আমি যখন বলতেছি যে আমার অনেকগুলো বই আছে, বাংলা শুনলে মনে হবে এখানে কোনো ভার্ব নাই, কারণ এখানে কোনো কাজ বোঝায় নাই। বাট বই যে তোমার কাছে আছে, এটাই হচ্ছে ভার্ব। তাহলে এখানে ভার্ব কোনটা? হ্যাভ। এখানে ভার্ব হচ্ছে হ্যাভ, যেটা এখানে মিউট হয়ে আছে, এবং এটা এখানে তোমার অর্থ যখন তুমি বাংলায় ট্রান্সলেট করতেছো তখন মাথায় আসতেছে না, বাট এখন আসবে। এখন দেখো, আরেকটা হচ্ছে হওয়া। হওয়াটা হচ্ছে মেইনলি বি ভার্ব, হওয়াটা হচ্ছে বি ভার্ব, থাকাটা হচ্ছে হ্যাভ ভার্ব, এবং করা হচ্ছে ডু ভার্ব। সো দুনিয়ার যত ভার্ব আছে তারা মেইনলি এইগুলোর আন্ডারে পড়ে। যত করার মতো কাজ সব হচ্ছে ডু এর আন্ডারে, যত থাকা সব হচ্ছে হ্যাভ এর আন্ডারে, যত হওয়া তা হচ্ছে বি এর আন্ডারে। আই থিঙ্ক এটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। আমি বললাম ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন শিক্ষার্থী, তুমি একজন শিক্ষার্থী। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এরকম পড়তাম যে আই এম আ স্টুডেন্ট, এটার বাংলায় পড়তাম হচ্ছে গিয়ে আমি হই একজন শিক্ষার্থী। এই হইটাকে আবার ব্র্যাকেটে রাখতাম আমরা, তাই না? বিকজ নর্মালি যখন আমরা কথোপকথন করি বাংলাতে, তখন কিন্তু আমরা বলি না যে হই, তখন আমরা হই বলি না। সো এখানে ইউ আর আ স্টুডেন্ট, এটা হচ্ছে তুমি হও একজন শিক্ষার্থী, হওটা হচ্ছে ব্র্যাকেটে, এই হওটা হচ্ছে থাকে ব্র্যাকেটে। সো এই যে হও, এটাই হচ্ছে হওয়া, বি ভার্ব। ইউ আর আ স্টুডেন্ট। সেখানে আমরা একটু একটা জিনিস দেখবো, ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লাসিফিকেশনটা ভার্বের জন্য খুবই ইম্পর্টেন্ট এখন জেনে রাখা। ভার্বকে মেইনলি দুই ভাগে ভাগ করা যায়, একটা ফাইনাইট, একটা নন ফাইনাইট। ফাইনাইটের বাংলাটা খুব ইজি, এটা আমরা বাংলা গ্রামারে অনেক পড়ি, সেটা হচ্ছে সমাপিকা, সমাপিকা ক্রিয়া। তাহলে এটা কি হবে বলতো? এটা কি হবে? ইয়েস, ভেরি গুড, এটা হবে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আপুর হ্যান্ডরাইটিং অনেক সুন্দর, বুঝছো? সো তোমাদের একটু প্রবলেম হতে পারে হ্যান্ডরাইটিং এ, এটা একটু এক্সকিউজ করো, আমি তো মুখে বলতেছি, ট্রাই করবে লিখতে। আচ্ছা, বিউটি হচ্ছে নাউন, বিউটি অ্যাডজেক্টিভ না। আচ্ছা, ফাইনাইট। সো ফাইনাইট দুই ভাগে ভাগ করা যায়, একটা প্রিন্সিপাল আর এটা হচ্ছে অক্সিলারি। দুই ভাগে ভাগ করা যায়, প্রিন্সিপাল এবং অক্সিলারি। সো এই দুটা নিয়ে আমরা সামনে আরো পড়বো। এবং প্রিন্সিপালকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা ট্রানজিটিভ, একটা ইনট্রানজিটিভ। অক্সিলারিকে দুই ভাগে ভাগ করা যায়, প্রাইমারি এবং মডাল।
সো আমি তোমাদের সবাইকে সাজেস্ট করব সবাই একটু এটা স্ক্রিনশট দিয়ে রাখো বা তাড়াতাড়ি লিখে ফেলো, বিকজ এই যে তোমার ক্লাসিফিকেশনটা ভার্বের, এটা খুবই ইম্পর্টেন্ট, এবং যত বড় হবা তখন আরো বেশি ক্লাসিফিকেশন অ্যাড হতে থাকবে, ঠিক আছে? হ্যাঁ, ক্লাসিফিকেশনটা তুলো, আমি সরে গেছি, তুমি স্ক্রিনশট তুলতে পারবা, যারা যারা স্ক্রিনশট তুলবা, আমি আসলেই যে তুমি এটা রাখো তোমাদের সাথে, বিকজ পরে দিয়ে এটা খুব কাজে লাগবে। ওকে, আই থিঙ্ক তোলা হয়েছে স্ক্রিনশট। বিউটি ইজ নট অ্যান অ্যাডজেক্টিভ, বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। বিউটি দিয়ে কে বোঝাচ্ছে? একটা কোয়ালিটির নামকে বোঝাচ্ছে, তাই এটা কি হবে? নাউন। আর আমি যদি বলি যে বিউটিফুল, শি ইজ বিউটিফুল, হাউ ইজ শি, হাউ এর অ্যান্সার, হাউ এর অ্যান্সার দিয়ে কি বোঝায়? অ্যাডজেক্টিভ বোঝায়। তাই বিউটি কখনোই অ্যাডজেক্টিভ হবে না, বিউটি হচ্ছে নাউন হবে, এবং বিউটিফুল সেটা হবে হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। এবং এখানে দেখবো নন ফাইনাইট বা অসমাপিকা ক্রিয়া আবার তিনটা ভাগ আছে, জিরান্ট, পার্টিসিপল, ইনফিনিটিভ। সো এগুলো একটু বড় হয়ে পড়বো আমরা, একটু বড় বলতে যখন আমরা একটু ভালো মতো গ্রামারটা দখল চলে আসবে তখন ইনশাল্লাহ আমরা পড়বো, বাট এইটা এখন আমরা পড়বো না। এটা আমরা এখন পড়বো হচ্ছে ফাইনাইট ভার্ব নিয়ে। সো ফাইনাইট ভার্ব খুবই ইজি। ফাইনাইট ভার্ব মানে হচ্ছে যেখানে কাজ বা বক্তব্য সমাপ্ত হয় বা শেষ হয়। ধরো আমি বললাম যে আমি খেলতে খেলতে, আমি খেলতে খেলতে, এরপর আমি আর কিচ্ছু বললাম না, আমি খেলতে খেলতে। তো আমি খেলতে খেলতে শোনার পরে কি মনে হয়? যে আমি কি পড়ে গেছিলাম, আমি কি ঘুমাই গেছিলাম, নাকি আমি মরে গেছিলাম, না কি হয়েছিল আমার সাথে? শুনতে মন চায় না। তাহলে আমার কি বক্তব্যটা কি হয়েছিল? আমার বক্তব্যটা কি তোমার সম্পূর্ণ ছিল? না, সম্পূর্ণ ছিল না। আমি কোথায় পড়ালেখা করি? আমি হচ্ছে ল নিয়ে পড়ছি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে ল নিয়ে পড়তেছি, এটাই। আর তো আর কি বলবো? আচ্ছা, সো যে ভার্ব দ্বারা কোনো বাক্যের কাজ বা বক্তব্য সমাপ্ত হয় মানে শেষ হয়, তোমার এটা শোনার পরে আর কিছু শুনতে ইচ্ছা করবে না, এবং বাক্যের সাবজেক্টের পার্সন ও নাম্বার দ্বারা সীমাবদ্ধ এবং টেন্স অনুসারে তার রূপের পরিবর্তন হয়, তাকে ফাইনাইট ভার্ব বলে। ধরো আমি বললাম একটা সেন্টেন্স, হি প্লেজ ক্রিকেট রেগুলারলি। একটু দেখি এখানে একটু বড় বড় কিছু শব্দ লিখেছে, কিছু জিনিস লিখছে, আমরা একটু দেখি যেগুলো তোমার জাস্টিফাই করে কিনা। এখন দেখবো হি প্লেজ ক্রিকেট রেগুলারলি। প্রথমত আমি একটাকে বলেছি যে যদি একটা ভার্ব থাকে সেন্টেন্সে সেটা অবশ্যই কি হবে? ফাইনাইট ভার্ব। তাহলে বোঝাই যাচ্ছে এখানে প্লেজ হচ্ছে গিয়ে ফাইনাইট ভার্ব হবে। কিন্তু এটা চোরামি বুদ্ধি, আমরা চোরামি বুদ্ধিতে যাব না, আমরা চোরামি বুদ্ধিতে যাব না। চোরামি বুদ্ধিতে যেহেতু যাচ্ছি না, তাহলে আমরা কি করব? হি প্লেজ ক্রিকেট রেগুলারলি। একটু দেখো তো, বাংলা করো, সে প্রতিদিন ক্রিকেট খেলে। সে প্রতিদিন ক্রিকেট খেলে, সে প্রতিদিন ক্রিকেট খেলে। এটা শোনার পর কি তোমার আর কিছু শুনতে ইচ্ছা করতেছে? না, আমি শুনলাম সে প্রতিদিন ক্রিকেট খেলে, কিছুই শুনতে ইচ্ছা করতেছে না। এখন যেহেতু আর কিছু শুনতে ইচ্ছা করতেছে না, তাহলে আমাদের প্রথম যে শর্ত সেটা টিক, এটা ডান। পরেরটা পার্সন ও নাম্বার। পার্সন বলতে কি বোঝায় বলতো? পার্সন বলতে মেইনলি বোঝায় ব্যক্তি বা বস্তু, তোমার সাবজেক্টকে মেইনলি করবে। সাবজেক্ট আমরা চিনি। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের যে অনলাইন পেইড ব্যাচ, সেখানে কিন্তু আমরা প্রথমে সেন্টেন্স পড়েছি, সাবজেক্ট ভার্ব এগুলো পড়ার পরে আমরা হচ্ছে তোমার পার্টস অফ স্পিচ এসেছিলাম, এবং তোমাদের জন্য এই ক্লাসটা আমরা রেখেছি, সেটা হচ্ছে যাতে তোমরা সবাই একটু আইডিয়া নিতে পারো যে আমাদের অনলাইন ব্যাচে আমরা কিভাবে পড়াশোনা করিয়ে থাকি। সো মেইনলি এভাবে আমরা পড়িয়েছি, আরো বেশি পড়িয়েছিলাম। আচ্ছা, ওকে, তাহলে দেখি একটু পার্সন। পার্সন হচ্ছে মেইনলি সাবজেক্টকে নির্দেশ করে। যেমন পার্সন হচ্ছে তিনটা, যেমন আমি বা আই, উই, এটা হচ্ছে ফার্স্ট পার্সন, এটা ফার্স্ট পার্সন। সেকেন্ড হচ্ছে অলওয়েজ, তুমি, এটা হচ্ছে সেকেন্ড পার্সন। এবং এই দুইটা বাদে দুনিয়ার যা কিছু আছে, এভরিথিং, সেটা হচ্ছে গিয়ে, এভরিথিং মানে এই দুইটা বাদে যা কিছু সব হচ্ছে থার্ড। এখানে দেখো তো এখানে কি লিখছে? হি। তাই হি কি আমি তুমির মধ্যে পড়ে? না, হি হচ্ছে আলাদা। তাহলে হি প্লেজ ক্রিকেট রেগুলারলি। এখন একটা রাইট ফর্ম ভার্বের একটা রুল আছে, তোমরা যদি ক্লাস 7 এ পড়ো অলরেডি তোমরা জানো এটা, যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সঙ্গে এস বাই এস অ্যাড হবে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তাহলে দেখি এখানে সে প্রতিদিন ক্রিকেট খেলে, অবশ্যই প্রেজেন্ট নিয়ে কথা বলতেছে, বর্তমান নিয়ে কথা বলছে, এখানে কোনো অতীত বা ভবিষ্যৎ নিয়ে কথা হচ্ছে না। তাহলে এখানে ভার্বের সঙ্গে একটা এস অ্যাড হয়েছে। এই যে এসটা অ্যাড হয়েছে, এটা নির্দেশ করছে যে এটা হচ্ছে একটা প্রেজেন্ট টেন্স। সো টেন্স ও টিক, এটা হচ্ছে একটা থার্ড পারসন টিক, এবং সিঙ্গুলার নাম্বার টিক।
তাহলে প্লেস কি হবে? এই প্লেটা হচ্ছে আমার ফাইনাইট ভার্ব, প্লেটা হচ্ছে কি আমার ফাইনাইট ভার্ব। সেম ভাবে আমি বললাম যে আই ওয়েন্ট টু প্লে, এটা বাংলা করো তো একটু। বাংলা হচ্ছে আমি কি করেছিলাম? খেলতে গিয়েছিলাম। এটা শোনার পর কি আর কিছু শুনতে ইচ্ছা করতেছে? অবশ্যই কিছু শুনতে ইচ্ছা করতেছে না। আমি আর কি বলবো? আমি খেলতে গিয়েছিলাম। তুমি যদি কোশ্চেন আস্ক করো তখন আমি বাকিটা বলতে পারি। তাহলে আই ওয়েন্ট টু প্লে, এখানে ওয়েন্ট কি হবে? ফাইনাইট ভার্ব। এবং ওয়েন্ট দেখে বোঝা যাচ্ছে এটা পাস্ট টেন্সে লেখা আছে। তাহলে বুঝতে পারছি? কুইজ দিব ক্লাস শেষে, ঠিক আছে আপু? আচ্ছা, এস অর ইএস, হ্যাঁ দুইটার যে কোনো একটা ইউজ করা যায়। দেন দুইটার মানে তোমাকে জানতে হবে কোনটার সাথে এস কোনটার সাথে ইএস। দেন হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব হচ্ছে ঠিক ওইটার উল্টা। উল্টা মানে কি? এখানে বক্তব্য সমাপ্ত হবে না, তোমার আরো কিছু শুনতে ইচ্ছা করবে। এখানে পার্সন আর নাম্বারের কোনো ইস্যু থাকবে না, টেন্সেরও কোনো ইস্যু থাকবে না। ধরো আমি বললাম যে আই ওয়েন্ট টু প্লে ক্রিকেট, আরেকটা বললাম আই স আ গার্ল প্লেইং ইন দ্য ফিল্ড, আমি একটা মেয়েকে মাঠে খেলতে দেখেছিলাম। তো আমি এখন বললাম যে আপু আপনি কি পড়াশোনা করেন? হ্যাঁ আমি পড়াশোনা করি, আমি বিউপি তে পড়ছি, ল নিয়ে পড়ছি। ওকে, ধর আমি বললাম যে আই স আ গার্ল প্লেইং ইন দ্য ফিল্ড, আমি মাঠে একটা মেয়েকে খেলতে দেখলাম। আমি বললাম আমি মাঠে একটা মেয়েকে খেলতে, তারপর আমি কিছু বললাম না, দেখলামটা আমি আর বললাম না। তাহলে আমার কি সেন্টেন্সের যে ভাব, আমার যে মনের ভাব, এটা কিন্তু আমি প্রকাশ করি নাই। এখানেই আমাদের মেইন জিনিস। স মানে কি? দেখেছিলাম, আর প্লেইং হচ্ছে খেলতে। খেলতে দিয়ে কি আমার সেন্টেন্স শেষ হয়েছিল? না, খেলতে দিয়ে আমার মনোভাব প্রকাশ পায় নাই। আমি একটা মেয়েকে মাঠে খেলতে, তাই খেলতে হবে আমার নন ফাইনাইট ভার্ব, বিকজ এটা দিয়ে আমার বক্তব্য সমাপ্ত হয় নাই। প্লেইং দিয়ে বোঝা যাচ্ছে না যে আমার এই সেন্টেন্সটা কি পার্সন, নাম্বার, টেন্স, কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু আমি যখন বলছি স, বাংলায় করলে খেলতে দেখেছিলাম, দেখেছিলাম আমার সেন্টেন্সের আমার যে মনোভাব কমপ্লিটলি প্রকাশ করছে। এই জন্য স হবে এখানে ফাইনাইট ভার্ব, ঠিক আছে? এখন ফাইনাইট ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, প্রিন্সিপাল আর অক্সিলারি। প্রিন্সিপাল মানে হচ্ছে সে নিজেই সর্বে সর্বা, মানে তার আর কারো হেল্প লাগবে না। আপু আমি কি গ্রামার বই বের করব? আপু তুমি গ্রামার বই বের করতে পারো, বা খাতায় লিখতে পারো, বা শুধু শুনতে পারো, মেইনলি তুমি বুঝলেই হবে, এটাই হচ্ছে আসল বিষয়। যেই ভার্ব অন্য কোনো ভার্ব ছাড়া স্বাধীনভাবে ব্যবহৃত হয়। স্বাধীন মানে কি? সে ইন্ডিপেন্ডেন্ট, তার নিজের অর্থ প্রকাশের জন্য আর কারো হেল্প লাগবে না, তাকে আমি কি বলবো? প্রিন্সিপাল ভার্ব অর মেইন ভার্ব। যেমন আমি বললাম হি প্লেস ক্রিকেট রেগুলারলি, এখানে কি আর কোনো ভার্ব আছে? না, হি হচ্ছে প্রোনাউন, ক্রিকেট হচ্ছে একটা নাউন, রেগুলারলি হচ্ছে কি আমাদের অ্যাডভার্ব, এটা সামনে পড়বো, আর প্লে হচ্ছে গিয়ে ভার্ব একা। সো এটা কি হবে? এটা এখানে প্রিন্সিপাল ভার্ব। বাট অক্সিলারি ভার্বকে আমরা কি করতে পারি? অক্সিলারি মানেই হচ্ছে গিয়ে সাহায্যকারী, অক্সিলারি মানে সাহায্যকারী। এর আরেকটা সিনোনিম হচ্ছে হেল্পিং ভার্ব, এর আরেকটা সিনোনিম হচ্ছে হেল্পিং ভার্ব। এরা কি করে? এরা প্রিন্সিপাল ভার্বকে হেল্প করে, যেন তারা সঠিকভাবে তাদের মনোভাব প্রকাশ করতে পারে, ঠিক আছে? এখন দেখো আমাদের অক্সিলারি ভার্ব শেষ, বাট অক্সিলারির মধ্যে দুইটা পার্ট ছিল। একটা ছিল হচ্ছে মডাল অক্সিলারি, একটু দাঁড়াও, এটা কোথায় ছিল একটু দেখে নি। আচ্ছা, মডাল অক্সিলারি, আর এর পাশে ছিল হচ্ছে প্রাইমারি অক্সিলারি। সো আমি এটা একটু তোমাদেরকে লিখে দিব, এখন সবাই ট্রাই করো। অনেকেই জানবা হয়তো এগুলো, বাট যারা জানো না একটু খেয়াল করো। ধরো আমি বললাম ক্যান, কুড, মে, মাইট, ডেয়ার, DARE, তারপরে নিড, NEED, তারপরে আমি বললাম শুড, দেন আমি বললাম শ্যাল, তারপর আমি বললাম হচ্ছে গিয়ে মাস্ট। এই সবগুলো কি হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। এবং আরেকটা জিনিস শিখে রাখো যে এগুলোর পরে হচ্ছে অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসে। আর বেস ফর্ম মানে হচ্ছে যেটার কোনো আর কি চেঞ্জেস থাকে, যেমন ইট, ড্রিঙ্ক, স্লিপ, এগুলো। প্রাইমারি হচ্ছে গিয়ে তুমি বি ভার্ব, তারপরে হ্যাভ ভার্ব, তারপরে হচ্ছে কি বলে ডু ভার্ব। সো বি থেকে আসতে পারে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, সরি ওয়্যার, WERE ওয়্যার, দেন হচ্ছে বিন, BEEN, BEING বিং, তারপরে হতে পারে বি, আর কি হতে পারে? আচ্ছা এই কয়টাই হইতে পারে, এর বেশি আর হবে না, এর বেশি আর শিখারও দরকার নাই এখান থেকে, সেটা দরকার নাই।
তারপরে মনে করো আমি বললাম হ্যাভ, হ্যাভ খুব ইজি, হ্যাভটা তোমরা সবাই পারো। হ্যাভ, বলো তো হ্যাভ এর পরে কি হবে? হ্যাজ, হ্যাজ এর পরে হ্যাড, তারপরে মনে করো আমি বললাম হ্যাভিং। ওকে, হ্যাভিং খুব সুন্দর লেখা হয়েছে আমার, হ্যাভিং। এটাতে টু বি লিখতে পারো, আই ওয়ান্ট টু বি আ ডক্টর, আই টু বি। আর ডু থেকে আসবে হচ্ছে ডু, ডিড, ডান, তারপর হতে পারে টু ডু। সো এগুলো হচ্ছে মোটামুটি একটা মানে ধারণা দিয়ে দিলাম আমি, বাট এগুলো নিয়ে আসলে আরেকটু পড়তে হবে। সো যতটুকু আমরা পড়িয়েছি ততটুকু তো পড়বাই, আরো বেশি পড়তে হবে। অ্যাডভার্ব, অ্যাডভার্ব নিয়ে অনেকেরই সমস্যা ছিল। সো অ্যাডভার্বের কিছু শর্ত আছে, ওয়্যার, ওয়েন, হাউ, ওয়াই। এই চারটা ওয়ার্ড দিয়ে যখন তুমি কোশ্চেন করবা তখন যে অ্যান্সারটা পাবা সেটা হচ্ছে কি হবে? অ্যাডভার্ব হবে। এবং এই অ্যাডভার্ব কি করে? নাউন আর প্রোনাউনকে ছাড়া আর যত পার্টস অফ স্পিচ আছে তাদের সবাইকে কন্ট্রোল করতে পারে, এবং এদেরকে মডিফায়ারও বলা হয়। মডিফায়ার তোমরা ইন্টারমিডিয়েট উঠে শিখবা, কুইজ দিব বা ক্লাস শেষে লাস্ট 5 মিনিটে। ওকে, সো ওয়্যার, ওয়েন, হাউ, ওয়াই, এগুলো যদি কোশ্চেন করি তখন আমরা অ্যাডভার্ব পাবো। একটা এক্সাম্পল দেখি, আমি বললাম ফারহান রানস কুইকলি। অনেকেরই অ্যাডভার্ব একটা খুবই বড় ভুল আছে, সেটা হচ্ছে তোমরা মনে করো এলওয়াই থাকলেই সেটা হচ্ছে অ্যাডভার্ব, ওয়ার্ডের শেষে এলওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব, বাট ইট ইজ অ্যাকচুয়ালি রং। তোমাকে থাকতে হবে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, তাহলে সেটা অ্যাডভার্ব হবে। যেমন হচ্ছে বিউটিফুলি। আর যদি এমন হয় যে নাউন প্লাস এলওয়াই, এটা কি হয়ে যাবে? এটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন মনে করো আমি বললাম হোমলি, যদি এখানে এলওয়াই আছে বাট এটা একটা অ্যাডজেক্টিভ। সো এটা দেখি, ফারহান রানস কুইকলি, ফারহান কিভাবে দৌড়ায়? ফারহান কুইকলি দৌড়ায়। তাহলে দৌড়ানোকে মডিফাই কে করলো? কুইকলি, ভার্বকে অ্যাডভার্ব করলো। যেহেতু ওকেও মডিফাই করেছে বা নিয়ন্ত্রণ করেছে, তাই কুইকলি এখানে অ্যাডভার্ব। নরিন ইজ আ ভেরি বিউটিফুল গার্ল। আমি কিন্তু ভেরিটা নাও বলতে পারতাম, ভেরি বলাতে কি হইলো? ভেরি বলাতে বোঝা গেল যে খুবই সুন্দর, খুবই। সো এটাতে কি হইলো? এই বিউটিফুলটাকে আমি আরো বেশি মডিফাই করলাম, তাই এখানে অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভকে কে মডিফাই করেছে? ভেরি। she drives extremely well, well হচ্ছে অ্যাডভার্ব আর এক্সট্রিমলি এটাও অ্যাডভার্ব, এবং দুইটাই দুইজনকে কি করেছে? মডিফাই করেছে। আমি এক্সট্রিমলি নাও বলতে পারতাম, she drives well, she drives well, she drives well ও বলতে পারতাম, বাট আমি ওয়েলটাকে আরো জোর করে বলার জন্য, ভালো মতো কন্ট্রোল করার জন্য আমি বললাম she drives extremely well। সো এক্সট্রিমলি কি হবে? অ্যাডভার্ব হবে। আর যদি কখনো অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভের মধ্যে প্রবলেম ফেস করো, তখন ট্রাই করবা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই। অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই হচ্ছে আমাদের জন্য হবে অ্যাডভার্ব, আর নাউন প্লাস এলওয়াই হবে আমাদের জন্য অ্যাডজেক্টিভ। প্রিপোজিশন, প্রিপোজিশনটা হচ্ছে অনেক বড় একটা টপিক, এবং আমাদের যেটা মানে অ্যাকচুয়াল অনলাইন পেইড ক্লাস, সেখানে প্রিপোজিশন নিয়ে আমরা একটা ফুল ক্লাস রেখেছিলাম। লেখার, আচ্ছা ঠিক আছে, এল ওয়াই লেখার পরেরটা বুঝেন না, এল ওয়াই লেখার পরে কি লিখেছিলাম? অ্যাডভার্ব। এখানে অ্যাডভার্ব লিখেছি, এখানে অ্যাডজেক্টিভ লিখেছি, এটাই অ্যাডভার্ব। আচ্ছা, এটা অলওয়েজ এল ওয়াই মানে অ্যাডভার্ব হবে না, এটা এখানে বোঝানো হয়েছে। সো প্রিপোজিশনটা হচ্ছে মেইনলি নাউন প্রোনাউনের আগে বা পরে বসে নাউন আর প্রোনাউনের সাথে অন্যান্য যে পার্টস অফ স্পিচ তাদের একটা সম্পর্ক, একটা রিলেশন সেট করে। ধরো আমি বললাম যে তাহমিদ ইজ ইন দ্য রুম, আমি যদি ইনটা না বলতাম তাহলে কি হতো? তাহমিদ ইজ দ্য রুম, তখন কি ঠিক হইতো? না, তাহমিদ ওই রুমের মধ্যে আছে। ভেরি অ্যাডভার্ব না, ভেরি একটা অ্যাডভার্ব। তাহমিদ ইজ ইন দ্য রুম, তাহলে এই যে ইনটা নাউনের পরে বসে নাউনের সঙ্গে এই দা রুমের একটা সম্পর্ক ক্রিয়েট করেছে, এই জন্য ইন হবে একটা প্রিপোজিশন। প্রিপোজিশনে তোমাদের খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করা। সেটা যদি এখন না করো, পরবর্তীতে প্রতিটা ক্লাসে যে যে ধাক্কা খাবা। সো প্রতিটা ক্লাসে যে ধাক্কা খাওয়ার কোনো দরকার নাই, ট্রাই করো তোমার কাছে যে রিসোর্সেস আছে, যে স্টাডি ম্যাটেরিয়াল আছে, সেখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা অ্যাটলিস্ট ভালো মতো পড়তে, পড়ে পড়ে নিজের মতো করে সেন্টেন্স বানাবা, বাসায় যে থাকবে বড় ভাইয়া, আপু, মা, বাবা, ছোট বোন পড়া দিবা, তাহলে হয়ে যাবে। যেমন দেখো, বিহাইন্ড মানে কি বলতো? কোনো কিছুর পিছনে থাকা। দেখো বলের পিছনে আছে, বিটুইন মানে মাঝে থাকা, ইন ফ্রন্ট অফ দিয়ে বোঝাচ্ছে হচ্ছে কোনো কিছুর সামনে থাকা। আমি একটু পাশে লিখে দিই যেহেতু এটাতে একটু প্রবলেম হতে পারে। পিছনে, বিটুইন মানে হচ্ছে মাঝে। আচ্ছা, এটা কি হলুদ দিয়ে বোঝা যাচ্ছে? আই গেস না, আমি রেডটা নেই।
ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে কি বলতো, ইন ফ্রন্ট অফ সামনে। যেমন তোমরা এখন অনেকে বলছো না আপু স্ক্রিনশট নিব, মানে আমি কি করতেছি, আমি এখানে পড়াচ্ছি, সো আমাকে অ্যাকচুয়ালি কি করতে হচ্ছে, আই অ্যাকচুয়ালি হ্যাভ টু বি ইন ফ্রন্ট অফ দি স্ক্রিন। ইন ফ্রন্ট অফ মানে সামনে। অ্যাবভ মানে কি বলো, অ্যাবভ মানে হচ্ছে উপরে। তুমি যদি আপাতত এই কয়টার মোটামুটি ভালো একটা বেসিক রাখতে পারো, তাহলে কিন্তু তোমার প্রিপোজিশনে মোটামুটি 50 মার্কস উঠাইতে পারবা। বাট বাকি 50 মার্কসের জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করতে হবে, যেটা আমরা আমাদের পেইড ক্লাসে হচ্ছে গিয়ে পুরো একটা লিস্ট দিয়ে দিয়েছি, বাট সেটা আনফরচুনেটলি তোমাদের এখন দিতে পারছি না। তোমরা ট্রাই করবা তোমাদের কাছে যে স্টাডি ম্যাটেরিয়াল থাকবে দয়া করে পড়ে ফেলতে, ঠিক আছে? ইন মানে হচ্ছে মধ্যে, আন্ডার মানে হচ্ছে নিচে, তারপরে বিসাইড মানে হচ্ছে গিয়ে কি পাশে, বিসাইড মানে পাশে, নিয়ার মানে কি, নিয়ার দিয়ে আমরা একটা সেন্টেন্স বলি তো, যে মাই হাউস ইজ নিয়ার টু দ্য মস্কিউ, দ্য স্কুল, মাই হাউস ইজ নিয়ার টু দি স্কুল, আমার বাসা কি স্কুলের কাছে। ওকে, তারপর হচ্ছে অন, অন মানে কি, অন মানে হচ্ছে উপরে। আইরনিক্যালি অনটাকে সবার নিচে দেওয়া হয়েছে, বাট অন মানে হচ্ছে কি উপরে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা পড়বো কনজাংশন। কনজাংশন মানেই হচ্ছে গিয়ে কোনো কিছুর মধ্যে কানেকশন তৈরি করবে। কনজাংশন হচ্ছে কোনো কিছুর মধ্যে কানেকশন তৈরি করবে। ধরো আমি বললাম রুমা অ্যান্ড ঝুমা আর ফ্রেন্ডস, রুমা অ্যান্ড ঝুমা, অ্যান্ড পরে আমি বললাম হি ইজ রিচ বাট আনহ্যাপি, হি ইজ রিচ আর আনহ্যাপি, এই দুইটা জিনিসের মধ্যে কি করছে, একটা বিপরীত সম্পর্ক বোঝানোর জন্য আমি বাট এনেছি। দেন আমি বললাম আই ওয়েন্ট দেয়ার বিকজ হি ওয়াজ কলিং মি, আমি গিয়েছিলাম সেখানে কারণ সে আমাকে কি করেছিল, ডাকতেছিল। তাহলে আমার যাওয়া আর তার ডাকার মধ্যে যে রিলেশন, এটা কে এনশিওর করেছে, বিকজ। তো এরকম আরো অনেকগুলোই আছে, ধরো কনজাংশন এন্ড, বাট, অর, সো, তারপরে ইফ, ওয়াইল, ওয়াইল একটা সেন্টেন্স বলি আমরা, ওয়াইল দিয়ে হতে পারে যে ওয়াইল আই ওয়াজ রানিং আই স হিম, তাহলে আমার দৌড়ানো এবং আমার তাকে দেখার মধ্যে সম্পর্ক কে রাখলো, ওয়াইল। ওয়াইলের বাংলা হচ্ছে গিয়ে যখন, আর দোয়ের বাংলা কি, যদিও। অলদোয়ের বাংলাও যদিও। এজ মানে হচ্ছে যেহেতু, তারপরে বিকজ মানে হচ্ছে কারণ, ইফ মানে হচ্ছে যদি, এটা দিয়ে শর্ত বুঝায়, বাট হচ্ছে কিন্তু, আর অর্থ বুঝি আমরা অথবা, আর এন্ড তো এবং। সো লাস্ট আজকে যে টপিক সেটা হচ্ছে ইন্টারজেকশন। এটার পরে আমরা কুইজে চলে যাব লাস্ট 5 মিনিটসে। ইন্টারজেকশন হচ্ছে কোনো কিছুর আকস্মিক ভাব। এত আকস্মিক ভাব তোমার বুঝতে হবে না, তুমি জাস্ট বুঝবা যেখানে এক্সক্লেমেশন মার্ক থাকে অথবা কমা দিয়ে কোনো আবেগ বোঝায়, সেটাই হচ্ছে আমাদের ইন্টারজেকশন। ধর আমি বললাম এলাস, ব্রেভো, ব্রেভোর বাংলা হচ্ছে সাবাস, এলাস হচ্ছে হাই হাই, এক্সেলেন্ট মানে চমৎকার। দেন একটা খুব ফান ওয়ার্ড আছে, দ্যাট ইজ ফাই, ফাই মানে হচ্ছে ছি। সো মেয়েরা অনেকে বলো না ছি, সো ফাই হচ্ছে গিয়ে ছি। হুররা, যে ছেলেরা যখন ক্রিকেট খেলে জিতে, ফুটবল খেলে জিতে, তখন হচ্ছে ওরা হুররা বলে। ছুটি আর 2-3 মিনিট পরে, মানে 30-এ দিয়ে দিব আমি। এখন এখানে যে সেন্টেন্স আছে যে ওয়াও দ্যাট ওয়াজ অ্যামেজিং, যে মানে খুবই ভালো, এটা খুব ভালো ছিল। তো ওয়াও এটা হচ্ছে একটা ইন্টারজেকশন ওয়ার্ড। ও নো উই মিসড দ্য বাস, আরে আমরা বাসটা মিস করে ফেলছি, এই যে ও নো এটা হচ্ছে আমার ইন্টারজেকশন। সো এখন আমরা আমাদের সেই সন্ধিক্ষণে চলে এসেছি যখন আমরা কুইজ খেলবো এবং সবাই খুব এক্সাইটেড। আচ্ছা, সবাই এক্সাইটেড? আমি হচ্ছে এখন একটা একটা করে আমি কুইজ দিব, তোমরা সবাই অ্যান্সার করতে থাকবে। ওকে, প্রথমে আমাকে বলেছে হচ্ছে which of the following is a countable noun, নিচের কোনটা কাউন্টেবল নাউন। আমি কি পড়িয়েছি বলতো, কাউন্টেবল নাউন হচ্ছে যেটাকে তুমি কি বলো, কাউন্টেবল নাউন হচ্ছে যেটা তুমি কাউন্ট করতে পারো, যেটা তুমি কাউন্ট করতে পারো সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। সবাই একটু তাড়াতাড়ি অ্যান্সার দিয়ে দাও। which of the following is a countable noun? অপশন এ ইনফরমেশন, অপশন বি রাইস, অপশন সি পেন, এন্ড অপশন ডি হলো ফার্নিচার। পোল গিয়েছে, সবাই অ্যান্সার দাও। লেটস সি সবাই কিরকম অ্যান্সার দিচ্ছে। পোল গিয়েছে, ওকে, বেশিরভাগই তোমরা সি বলেছো, কেউ কেউ ডি বলেছো। ডি তো হবে না, আমি খুব ভালো তো পড়েছিলাম যে ফার্নিচারটা কোনোদিনও কি হবে না, কাউন্টেবল হবে না। ভেরি গুড, যারা হচ্ছে করতেছিলাম। এখন আমরা আরেকটা করব, এখন আমরা আরেকটা করব।
ঠিক আছে, যারা যারা সি অ্যান্সার দিয়েছো ভেরি গুড। আমরা আর 2টা মিনিট টাইম নিব, সবাই একটু কষ্ট করে 2টা মিনিট সাথে থাকি, ঠিক আছে? 2টা মিনিট সাথে থাকি, 2 মিনিট সাথে থাকলে আমরা পরেরটা করতে পারবো। পরের আমাদের যে কোয়েশ্চেন সেটা হলো which conjunction would you use to show contrast between two clause? ক্লজ মানে কি? এগেইন ক্লজ মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে তোমার মনে শব্দগুচ্ছ আর কি বোঝায়। ফ্রেজ আর ক্লজ যদিও এক না, বাট করো। which conjunction would you use to show contrast between two clauses? so, but, because, if. আচ্ছা, এখানে কোনটা হবে? সবাই জলদি জলদি অ্যান্সার দিয়ে দেই, সবাই জলদি জলদি অ্যান্সার দিয়ে দাও। ওকে, ডি, ভেরি গুড। ডি তো হবে না, ডি হবে না, রাইট অ্যান্সার হবে বি, বাট। কেন বাট হবে বলতো? কন্ট্রাস্ট বলতে মেইনলি বোঝায় বিপরীত বা বৈপরত্য। এখানে সবাই আচ্ছা বেশিরভাগ বি দিয়েছো, বাট কেউ কেউ এসিডিও দিয়েছো। কেন দিয়েছো আমি জানি না, বাট হচ্ছে মেইনলি বিপরীত জিনিস বোঝায়, কন্ট্রাস্টের বাংলা হচ্ছে বিপরীত। এই জন্য কি হবে? এই জন্য এটা এমন হবে। আচ্ছা, তারপরেরটা করি আমরা। তারপরেরটা আমরা করব থার্ডটা which of the following adverbs shows the purpose of an action? পারপাস মানে উদ্দেশ্য। নিচের কোন অ্যাডভার্বটা দেখে মনে হচ্ছে কোনো উদ্দেশ্য বোঝাবে? কোনো উদ্দেশ্য বোঝাবে। সো এখানে বলো তো, অপশন আছে সো, সুন, কুইকলি, এবং লাস্টে আছে তোমার এভরি। লাস্টে আছে কি? এভরি। তাহলে আমাকে বলো যে এখানে কোন অ্যাডভার্বটা একটা উদ্দেশ্য বোঝাচ্ছে? কোন অ্যাডভার্বটা উদ্দেশ্য বোঝাচ্ছে? আচ্ছা, কোন অ্যাডভার্বটা উদ্দেশ্য বোঝাচ্ছে? সো, সুন, কুইকলি, এভরি। সবাই বলো জলদি জলদি। ওকে, অনেকে এ বলেছো, অনেকে সি বলেছো। রাইট অ্যান্সার উইল বি এ বা সো। কেন এ হবে? কারণ সো মানে গিয়ে আমরা কি বলি যে আই ওয়ান্ট টু গো দেয়ার সো আই ক্যান মিট হার। আমি সেখানে যাব যাতে আমার তার সাথে দেখা হয়, এই যে উদ্দেশ্য বোঝায়। এবং যারা কুইকলি বলেছো, ভেরি ব্যাড, বিকজ কুইকলি মানে তাড়াতাড়ি, বা এটা কুইকলি কখনোই কি হবে না, কোনো উদ্দেশ্য বোঝাবে না। কুইকলি একটা তোমার কোয়ালিটি বোঝায়, এটা কোনো উদ্দেশ্য বোঝাবে না। সো এখন আমরা নতুন আরেকটা করব। এখন যেটা করব সেটা এমসিকিউ নাম্বার 4, which of the following is an example of an interjection? ইন্টারজেকশন আমরা মাত্র পড়েছি, আশা করি এটাতে বেশি সমস্যা হবে না আমাদের। ইন্টারজেকশন মাত্র পড়েছি, প্রবলেম হবে না। ইন্টারজেকশন মানে আবেগী শব্দ, এমন কিছু, এমন একটা শব্দ যেটা আবেগ বোঝায়। আচ্ছা, সবাই র্যাঙ্ক লিখছো, ভেরি গুড। র্যাঙ্ক লিখতে থাকো, সমস্যা নাই, বাট অ্যান্সারও করতে থাকো। নিচের কোন শব্দটা একটা ইন্টারজেকশনের এক্সাম্পল? রানিং, রানিং মানে দৌড়ানো। কুইকলি, কুইকলি মানে তাড়াতাড়ি। হুররা, হুররা আমরা কোনো কিছুতে জিতে গেলে আমরা হুররা বলি। এবং লাস্টে জাম্পিং, জাম্পিং মানে লাফানো। ওকে, দ্যাটস নাইস। এটাতে তোমরা বেশিরভাগই সি অ্যান্সার করছো, নাইস টু সি দ্যাট, ভেরি গুড। যারা গিয়ে হুররা দিয়েছো, হুররা ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাব, একটু ফাস্ট যাব আমরা। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাব আমরা, সেটা ওকে। নেক্সট কোশ্চেন ইন দ্য সেন্টেন্স she blamed herself for the mistake, which word is the reflexive pronoun? আচ্ছা, রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউনটা এটা, আচ্ছা এটা আমাদের পেইড ব্যাচে আমরা একটু ভালো মতো পড়েছিলাম, এই জন্য এটা দেওয়া হয়েছে। তোমাদের রিফ্লেক্সিভ প্রোনাউনটা আজকে পড়ানো হয় নাই, বাট এটা আমি একটু বলেছিলাম। কখন বলেছিলাম বলতো? যখন আমি যে সেলফ আর সেলফস নিয়ে কথা বলছিলাম, তখন আমি রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে কথা বলেছিলাম। তাহলে দেখো এখানে she blamed herself for the mistake, এটা বাংলা করো যে সে নিজেকে দোষারোপ করলো মিস্টেকের জন্য, ভুলের জন্য। ঠিক আছে, নিজেকে দোষারোপ করলো তার ভুলের জন্য। এখানে আমি বলেছি রিফ্লেক্সিভ প্রোনাউন মানে সেখানে সেলফ বা সেলফস থাকবে। এখন তোমরা ইয়েস বেশিরভাগই হারসেলফ বলছো, ভেরি গুড, নাইস, দ্য রাইট অ্যান্সার ইজ হারসেলফ। এখন যাব আমরা এমসিকিউ 6 এ। এমসিকিউ 6 এ যাব, যারা যারা সি অ্যান্সার করেছো, ভেরি গুড। এখন আমরা এমসিকিউ 6 এ যাব।
MCQ 6 এ বলেছে which sentence contains a pronominal adjective. well pronominal adjective টা আমরা আজকে পড়ি নাই, সো এটা আমরা স্কিপ করি, বাট pronominal adjective টা এটা একটু মানে ভালোমতো পড়া উচিত, এখন না পড়লেও পরে পড়তে হবে। আমরা যদিও আমার স্টুডেন্টদেরকে পড়িয়েছিলাম, এই জন্য এটা দেওয়া হয়েছে এখানে, বাট এটা আমরা আজকে করি নাই, সো এটা লিভ করছি আমরা। পরেরটা হচ্ছে এই অ্যাডভার্ব গুলোর মধ্যে কোনটা তোমার কাছে মনে হচ্ছে একটা লোকেশনকে ইন্ডিকেট করে। এখানে বলেছে যে which of the following adverbs indicates a place or location, নিচের কোন শব্দটা মানে কোন অ্যাডভার্বটা একটা প্লেস বা লোকেশনকে বোঝায়, মানে একটা জায়গাকে বোঝাচ্ছে, একটা জায়গাকে বোঝাচ্ছে। সো জায়গাটা বোঝানো হচ্ছে, এক্সাম্পল হচ্ছে স্টিল, স্টিল মানে এখনো, কুইকলি মানে তাড়াতাড়ি, হিয়ার মানে এখানে, এবং অফেন মানে হচ্ছে প্রায়ই। তাহলে আমরা এখন দেখব যে এখানে কোনটাকে বোঝানো হয়েছে। ওকে, আচ্ছা আমাদের মনে হয় আর খুব একটা টাইম নাই আজকে, আনফরচুনেটলি আমরা এখন জাস্ট একটু আর পোলে যাব না। সবাই অনেক ভালো করছে, পোলে খুব ভালো ছিল, তোমাদের পার্টিসিপেশন অনেক ভালো ছিল এবং আমি খুবই হ্যাপি তোমাদের ক্লাস নিয়ে। সো এখানে দেখি, এখানে যে অ্যাডভার্বটা হচ্ছে একটা প্লেসকে বোঝায় তা হলো হিয়ার। হিয়ার মানে এখানে, সো অবভিয়াসলি একটা প্লেস, একটা জায়গা, একটা লোকেশনকে বোঝাচ্ছে। দেন হচ্ছে which preposition is used to indicate a specific time or event. সো এটা আমরা আজকে পড়ি নাই, বাট আমরা জানি, অনেকেই হয়তো জেনে থাকবো, যখন আমি কোনো স্পেসিফিক টাইমকে বুঝাবো, ধরো at 5 PM, at 9 PM, সো কি হয় বলো তো, at হয়। এটা একটু মাথায় রেখো, ঠিক আছে? আজকে আমরা একটা ক্লাসের মধ্যে ট্রাই করেছিলাম তোমাদেরকে যতটুকু পারবো পার্টস অফ স্পিচ নিয়ে ধারণা দেওয়ার জন্য, সেটাই করেছি, এবং এগুলো নিয়ে ডিটেইলড ক্লাস হয়েছে আমাদের লাইভ ক্লাসে, আমাদের পেইড ব্যাচে যেটা। সো তোমরা যারা যারা যদি এখনো তোমরা আই গেস অনেকেই হয়তো এনরোল করবা, আজকে ফ্রি ক্লাস করতে এসেছো, সো তখন কিন্তু তোমরা সবগুলো পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওখানে আমরা একদম প্রতিটা একদম টপিক ওয়াইজ খুবই ভালো মতো পড়েছি। লাস্টলি which of this is an auxiliary verb? auxiliary verb আমরা কি পড়েছিলাম বলো তো, তো দেখি, এটা তো পড়িয়েছি আজকে। ক্যান, বুক, রান, অ্যাপেল। ফার্স্ট অফ অল ক্যান মানে হচ্ছে পারা, বুক হচ্ছে বই, এটা নাউন হবে, রান হচ্ছে একটা ভার্ব, সো রান হতে পারে নাও হতে পারে, অ্যাপেল হচ্ছে গিয়ে একটা নাউন, এটা ফলের নাম। তাহলে ক্যান হবে না রান হবে? আমি বলেছিলাম যে অক্সিলারি ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, মডাল আর প্রাইমারি। মডালে আমি প্রথমেই লিখেছিলাম ক্যান, কুড, তাহলে এই যে ক্যান, এটার অ্যান্সার হবে হচ্ছে ক্যান। ক্যান হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। ওকে, আশা করি আমাদের আজকের ক্লাসটা শেষ। ওকে, 10 নাম্বারটা হয়নি। আচ্ছা, which sentence uses a relative pronoun correctly? Again, এটা আমরা আজকে পড়ি নাই, সেটা নিয়ে আজকে যাব না, বাট এটার অ্যান্সার হচ্ছে এটা। সো সবাইকে থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, এবং সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। এবং আলহামদুলিল্লাহ তোমার মাশাআল্লাহ খুবই ভালো স্টুডেন্ট, যে তোমার শুক্রবার পড়তে আসছে নিজের ইচ্ছায়, মানে ইট টেকস আ লট, অবভিয়াসলি ইট টেকস আ লট। ইনশাআল্লাহ তোমাদের সাথে আমার আবার একদিন দেখা হবে, তোমাদের মধ্যে কারা অনেকেই হয়তো থাকবা যারা হচ্ছে পেইড ব্যাচে ক্লাস করতে আসবা, এবং আমি ক্লাস 7 ইংলিশ নিয়ে থাকি, আমার নাম হচ্ছে ঐশী আপু। ইনশাআল্লাহ দেখা হোক বা না হোক, আমি অলওয়েজ তোমাদেরকে মনে রাখবো, এবং তোমাদের সবার জন্য অনেক দোয়া থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে, বেস্ট অফ লাক, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবং আমি পেজে হচ্ছে পোস্ট দিয়ে দিব, সেখানে সবাই নিজেরা যেই যেই নোট করেছো বা তোমাদের যে প্রবলেম ছিল তোমরা সলভ আমাকে জানাতে পারবা। ওকে, ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ।